তোমাতেই আসক্ত। পর্ব 12। তানিশা সুলতানা। যে মানুষটার মুখোমুখি হতে হবে বলে বাবার বাড়ি থেকে চোরের মতো পালিয়ে আসলো সেই মানুষটারই মুখোমুখি হতে হলো আদ্রিতাকে। বুকের ভেতরটা অসম্ভব কাঁপছে। পাশে আসিফ আদনান দাঁড়িয়ে আছে। মানুষটা বোধ হয় রেগে গেল, এবার আদ্রিতাকে মারবে বকবে। আসিফকেও কয়েকটা কড়া কথা শোনাতে ভুলবে না। পুনরায় রেগে যাবে লোকটা, তার অভিমান গাঢ় হবে, ভুল বুঝবে তাকে। আশ্চর্য, যে কয়েক ঘন্টা আগেও মনে মনে প্রতিজ্ঞা করল আবরার তাসনিনের প্রতি দুর্বলতা আর রাখব না, আজকের পর থেকে তার কথা ভাবব না। মুখোমুখি হলেও এড়িয়ে চলব। সে যতটা আঘাত করেছে আমায় তার থেকেও দ্বিগুণ আঘাত করব তাকে। কিন্তু এই মুহূর্তে আবরার তাসনিনের আঘাতের কথা মন থেকে উড়ে গিয়েছে। মন শুধু বলছে, সে কি আসিফকে দেখে ভুল বুঝল? আবরারের চোখে চোখ রেখে কতক্ষণ যাবৎ উল্টাপাল্টা ভেবে চলেছে জানা নেই আদ্রিতার। তবে আতিয়া বেগম এগিয়ে এসে যখনই বলে ওঠে, আদ্রিতা তুমি, তখনই ভাবনা থেকে বের হয়। চোখ জোড়া নামিয়ে নেয়, এদিক ওদিক দৃষ্টি ফিরিয়ে বলে, মা এখনই আসলাম। তোর সাথে ওরা কারা? বাকিটা বলার আগেই ইশারা বলে ওঠে, আন্টি আমাদের চিনবেন না। রাস্তায় কাঁপতে কাঁপতে হাঁটছিল। ভাইয়া আর আমি বাড়িতে পৌঁছে দিলাম। ঠিক আছে তাহলে আন্টি আমরা যাচ্ছি। ভালো থাকবেন। আদ্রিতা নিজের খেয়াল রেখো, বলেই আসিফের হাত ধরে টেনে নিয়ে যায়। ইশারা চেনে আবরার তাসনিনকে, এমনকি আসিফের হাত ভাঙার রহস্যও জানে। তাই সে চাচ্ছে না তার ভাই এই লোকটার পাশাপাশি থাকুক। আতিয়া বেগম নিজের শাড়ির আঁচল দ্বারা আদ্রিতার মাথা মুছিয়ে দিতে দিতে বকতে থাকে, ঠান্ডা লেগে গেলে কে দেখবে তোমায়? নিজের প্রতি একটু যত্নশীল হতে পারো না? সারাক্ষণ আমার জানটা জ্বালিয়ে খাওয়ার ধান্দা। এমন বকা প্রায়ই শুনে আদ্রিতা। কখনো মন খারাপ হয় না, বরং মিষ্টি বকাগুলো ভালোই লাগে। মামা একটা ফিল পাওয়া যায়। কিন্তু আজকে কেন জানি মন খারাপ হয়ে যায়। আর চোখে এক পলক তাকায় আবরারের পানে। সে সিঁড়ি বেয়ে ওপরে চলে যাচ্ছে। একবারও পেছনে ফিরে তাকানোর প্রয়োজন মনে করল না বোধ হয়। আদ্রিতাও অতি দ্রুত নজর ফিরিয়ে নেয়। মনে মনে বলে, নির্লজ্জ বেহা আদ্রিতা, মরে যা, তবুও আগুন দেখে ঝাঁপ দিস না। আতিয়া বেগম এবং আদ্রিতাকে সাথে নিয়ে আবরার কোথাও যাচ্ছে। সকালে ব্রেকফাস্ট শেষে আতিয়া বেগমকে উদ্দেশ্য করে বলে, পাখি এবং আপনি রেডি হয়ে নিন, বেরবো আমরা। আদ্রিতা নিজের কক্ষে থেকেই শুনতে পায় আবরারের বলা কথাগুলো। মনের মধ্যে ভয়রা দাবা বাঁধে। ডিভোর্স দেওয়ার জন্য উকিলের চেম্বারে নিয়ে যাবে না তো? অসম্ভবভাবে কাঁপতে কলিজা খানা। মৃত্যু আসুক তবুও আবরার তাসনিনকে ডিভোর্স দে পারবে না সে। কিছুতেই না। আদ্রিতা তৈরি হয়ে নাও, বেরবো আমরা। আতিয়া বেগম তাড়া দিয়ে বলে। আদ্রিতা মানা করার সাহস পায় না। শুধু আল্লাহ আল্লাহ করতে করতে জামা পাল্টে নেয়। এমনিতে গাড়ি ছাড়া কখনোই আবরার বাইরে বের হয় না। তবে আজকে হাঁটছে, চোখে রোদ চশমা পরে নিয়েছে। আদ্রিতা আবরারের পেছনে। আতিয়া বেগম আহাদের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছে। হঠাৎ করে আদ্রিতার নজর পড়ে রাস্তার পাশে থাকা হলুদ রঙের ছোট ফুলের পানে। স্কুল বোধ হয় এটা। উঁচু বিল্ডিং এর পাশে সুন্দর ফুল গাছ, তাতে হলুদ রঙের ছোট ছোট ফুল ফুটে আছে। আদ্রিতার বড্ড ইচ্ছে করে একখানা ফুল ছিঁড়তে, কিন্তু সাহস পায় না, কেননা সেখানেই দারোয়ান বসে আছে। দেখলে নিশ্চয় বকবে, মনটা খারাপ হয় তার। ফুলের পান থেকে নজর ফেরাতে যেতেই দেখতে পায় আবরার তাসনিন খুবই যত্ন সহকারে একটা ফুল ছিঁড়ে নিল এবং ফুলটা আদ্রিতার পানে এগিয়ে দেয়। মনে মনে বেশ খুশি হয় আদ্রিতা। ঠোঁটের কোণের হাসি লুকিয়ে ফুলটা হাতে নেয় এবং সমান তালে হাঁটতে থাকে আবরারের সঙ্গে পা মিলিয়ে। টনি এবং ইমা পাশাপাশি বসে আছে। তাদের মূলত বসিয়ে রাখা হয়েছে। অনেক মুরব্বীরা তাদের ঘিরে বসে আছে। সিয়াম ইমার পায়ের কাছে মোড়া টেনে বসে আছে। মানে টনির সাথে বিয়ে না দেওয়া পর্যন্ত এখান থেকে নড়বে না, এটাই তার প্রতিজ্ঞা। আরিফ তার 2 বাচ্চা নিয়ে উপস্থিত হয়েছে। এক কোণায় দাঁড়িয়ে আছে। বিচার কার্যক্রম শুরু হবে কিন্তু আমান হতে দিচ্ছে না। আবরার আসবে, তারপরই যা হওয়ার হবে। তারই মধ্যে আহাদ এবং আতিয়া চলে আসে। পেছনে দেখা যাচ্ছে আদ্রিতা এবং আবরার আসছে।
এবার আমান অনুমতি দেয়। একজন মুরব্বী আরিফের পানে তাকিয়ে বলে, আপনার বউকে অনয়তয় অঙ্গ অবস্থায় এই লোকটার সঙ্গে দেখা গেছে। ভদ্র সমাজে বসবাস করি আমরা, এমন অশ্লীলতার সঙ্গে পরিচিত নই। এবার আপনি বলুন কি করব? আরিফ এক পলক তাকায় ইমার মুখ পানে, পরপরই নজর ফিরিয়ে নেয়। আদ্রিতা সব কথা শুনে আবরারের মুখ পানে তাকিয়ে আছে, কেননা সে বুঝে গিয়েছে এসব আবরারের কারসাজি। আরেকজন মুরব্বী বলে ওঠে, আপনার বউ আপনার সঙ্গে সুখী না, সে এই লোকটার সঙ্গে থাকতে চায়। সিয়াম বলে, চাচ্চু এটা কবিতার সুরে বলতে হয়, সুখী নয় আপনার বউ, বিবাহিত জীবনে শখ জেগেছে লাং ধরার, নতুন করে ফুল ফুটেছে হৃদয় কাননে। বুড়ি সে হয়েছে ঠিকই, তবে মনের বয়স 16। বাকিটা শেষ করার আগেই আমান মুখ চেপে ধরে সিয়ামের, ফিসফিস করে বলে, চুপ কর শালা, তোর কবিতা পড়ে শুনবনি। আরিফ দীর্ঘ শ্বাস ফেলে বলে, আপনাদের যা ভালো মনে হয় করেন, বলেই সে তার বাচ্চা দুটো নিয়ে চলে যায়। ইমা অনেকবার পিছু ডাকে কিন্তু একবারও পেছনে ফিরে তাকায় না। এলাকার মুরব্বীরা মিলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আগেই, এবার জানিয়ে দেয় শুধু, বলে ওনাদের বিয়ে দেওয়া হবে। এরপর টনি এবং ইমাকে নিয়ে চলে যায় সবাই। সিয়াম মুক্ত পাখির মতো উচ্চ স্বরে গেয়ে ওঠে, লাফা 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 লারে লাফারা, বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা, বন্ধুরে তোরে নিয়ে সুখেরই সাগরে ভাসাবো প্রেমের ভেলা। এই গানটা আজকে সিয়াম আর টনি শুনবে। আমান মুখ বাঁকিয়ে বলে, ধুরোর শালা, ইমা গাইবে, তুমি দিও না গো বাসর ঘরে বাত্তি নিভাইয়া, আমি অন্ধকারে বন্ধ ঘরে যাব মরিয়া। তারপর টনি বলবে, তুমি ভয় কেন পাও প্রাণ স্বজনী আমায় দেখিয়া, তারপর জানি কি ভুলে গেছি। আদ্রিতার দুই চোখ বেয়ে টপটপ করে পানি পড়ছে, রাগে শরীর কাঁপছে। আবরার তাসনিন হার্টলেস জানতাম, কিন্তু আপনারা চারজন এতটা খারাপ জানতাম না। ভীষণ খারাপ আপনারা, ভীষণ খারাপ। কেন করলেন এমনটা? আতিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে আবরারের মুখ পানে তাকিয়ে বলে, তুই ওনাদের মেরে ফেলতিস সেটাই ভালো হতো, কিন্তু যেটা করলি। আবরার কপাল কুঁচকে বলে, সিয়াম ওদের ভিডিও দেখা, মেয়েরা বাবা ভক্ত হয়, বাবার প্রতি তাদের আলাদা একটা টান থাকে। হাজার অপরাধ করলেও মেয়েরা কখনোই তাদের বাবাকে ভুল বুঝতে পারে না বা ঘৃণা করতে পারে না। আদ্রিতার মা যখন মরে যায় তখন আদ্রিতা কেঁদেছিল, খুব কেঁদেছিল, কষ্ট হয়েছিল খুব। কিন্তু আজকে বাবার অসহায় মুখখানা দেখে তার থেকেও বেশি কষ্ট হচ্ছে। নিজেকে অসহায় মনে হচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। পৃথিবীর সব কিছুর বিনিময়ে হলেও বাবার হাসিমুখটা দেখতে ইচ্ছে করছে। আদ্রিতা নিজে চোখে দেখেছে বাবা ঠিক কতটা ভালোবাসত ইমাকে, কিভাবে যত্নে আগলে রাখত। আজকে সেই ভালোবাসার মানুষটি অন্য কারো হয়ে গেল, ঠিক কতটা কষ্ট হচ্ছে তার। বাবা কাঁদছে নিশ্চয়। আচ্ছা, মা মারা যাওয়ার সময় কেঁদেছিল? কষ্ট হয়েছিল তার? হয়তো না, কারণ আদ্রিতাকে তাকে কাঁদতে দেখেনি, বরং চোখ মুখ উজ্জ্বল ছিল। অপছন্দের মানুষ মারা গেলে কান্না পায় না। আদ্রিতা খাবি আয়, আতিয়া বেগম ডাকছে উচ্চস্বরে। অন্য সময় হলে দৌড়ে চলে যেত সে, কিন্তু এখন যেতে ইচ্ছে করছে না। আতিয়া বেগম খাবার টেবিলে সাজানো শেষ করতেই আবরার বাড়িতে ঢোকে, হাতে কয়েকটা শপিং ব্যাগ। আতিয়া বেগম আঁচলে হাত মুছতে মুছতে আবরারের দিকে এগিয়ে যায়, ছেলের চোখে চোখ রেখে বলে, আবরার তুই এমনটা কেন করলি? আবরার কপাল কুঁচকে বলে, এমনি। আমার তার সাথে সম্পর্ক আছে এমনটা ভেবেছিস? আবরার মায়ের মুখ পানে তাকিয়ে থাকে কিছু মুহূর্ত। অনেকদিন পরে এতটা মনোযোগ দিয়ে দেখছে সে মাকে। ইচ্ছে করছে অনেক কথা শুনিয়ে দিতে, কিন্তু বিবেক বাধা দিচ্ছে। চিল্লিয়ে বলছে, আবরার মাকে অসম্মান করিস না, সে তোকে জন্ম দিয়েছে। ফোঁস করে শ্বাস টানে আবরার, মাকে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। আতিয়া পুনরায় বলে, আদ্রিতাকে নিয়ে কি ভেবেছিস? কি করবি? আমি কিন্তু ওকে তোর সাথে যেতে দিব না, এক ফোঁটাও ভরসা করি না তোকে। আদ্রিতা না তাবৃতা চিনি না তাকে, বলেই চলে যায় আবরার। আতিয়া বেগম কপাল কুঁচকে তাকিয়ে থাকে ছেলের যাওয়ার পানে।
চিনেই না আদ্রিতাকে? এই কেমন কথা? এই ছেলেকে জন্ম দিলেও এখন পর্যন্ত মনোভাব বুঝতে পারল না। কি বলে কি করে আল্লাহ জানে। আদ্রিতাও আবরারের বলা কথা খানা শুনতে পায়। দুঃখ হয় না, বরং রাগ হয়। চিনেই না তাকে? বাহ হহ, ভালোই। আদ্রিতাও এবার থেকে চিনবে না আবরার না তাবরার। কে এই আবরার তাসনিন? কোথাকার কোন বাল? সিয়াম আমান আহাদ বাসর ঘর সাজিয়ে ফেলেছে। টনিকে হাত পা বেঁধে বসিয়ে রেখেছে রুমের এক কোনায়। বাধার কারণও আছে। টনি এখানে থাকতে চাচ্ছে না। সে এখনই সুইজারল্যান্ড ফিরে যাবে। কিন্তু বাসর না করিয়ে টনিকে ছাড়া ঠিক হবে? কখনোই না। তাই তো সিয়াম আমান মিলে হাত পা বেঁধে নিয়ে এসেছে আবরারের কেনা ফ্ল্যাটে। আর দুটো মহিলা এনে ইমাকে তাদের সাথে পাঠিয়েছে পার্লারে। বাসর করবে আর একটু সাজবে না? তা কি করে হয়? খাটের মাঝখানে গোলাপের পাপড়ি দিয়ে টনি ইমা লিখা শেষ করতেই আমান গেয়ে ওঠে। সোনা বন্ধু তুই আমারে ভোতা দা দেকাইকটালা পীড়িতের কাথা দিয়ে যাইতা ধৈরা মাইরাল্লা। সিয়াম তাল মিলিয়ে বলে। ইমার কচি গাছে 2 লাউ ধইরাছে। এতদিন যত্নে রেখেছিল টনি খাবে বলে। ইভান বলে, ভাই তোরা ভুলে যাচ্ছিস ওনারা আমাদের মায়ের বয়সী। এমনটা করা ঠিক হচ্ছে না। সিয়াম হামি তুলে বলে, বাল আমার বাল কয়। চুপ কর শালা। ইমা আমার আফার বয়সী। আর টনি দুলাভাইয়ের। টনি বলে, তোরা ভালো করছিস না আমার সাথে। এর মাসুল দিতে হবে। ছাড়বো না তোদের। আমান বলে, ছাড়িয়েন না। ধরে রাখবেন শক্ত করে। আপনার পাখির চরিত্র ভালা না। আপনি না ধরলে আবার নতুন নাগর খুঁজবে। এক রাশ মন খারাপ নিয়ে রাস্তার এক কোণা দিয়ে হাঁটছে আদ্রিতা। কোথায় যাচ্ছে জানা নেই তার। তবে এই গোধূলি লগ্নে একা একা হাঁটতে ভালোই লাগছে। হাঁটতে হাঁটতে কখন যে কোর্টের কাছে চলে এসেছে বুঝতেই পারেনি। হঠাৎ আদ্রিতার নজর পড়ে আবরারের পানে। অ্যাডভোকেট আব্দুল মান্নানের চেম্বার থেকে বের হচ্ছে। আব্দুল মান্নান ডিভোর্সের জন্য উপযুক্ত অ্যাডভোকেট। এই পর্যন্ত 123টা ডিভোর্স করিয়েছে নিজে হাতে। এই তো বছর খানেক আগে আদ্রিতার বান্ধবী সাইমার ডিভোর্স করিয়ে দিল। আবরার তার কাছে কেন গিয়েছে? তাদের ডিভোর্সের জন্য? সত্যি সত্যিই আদ্রিতাকে ছেড়ে দিবে সে? সম্পর্ক নষ্ট করে ফেলবে? বুকের ভেতরটা অসম্ভব কাঁপতে থাকে আদ্রিতার। চোখের কোণে অশ্রুকণা জমা হয়। এখনই চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। এভাবে সবটা শেষ হয়ে যাবে? না না, এটা হতে পারে না। কিছুতেই না। হাতের উল্টো পিঠে চোখ মুছতে মুছতে আবরারের দিকে এগিয়ে যায় আদ্রিতা। সামনাসামনি দাঁড়িয়ে বলে, ডিভোর্স দিতে চাচ্ছেন আমায়? আবরার ভ্রু কুঁচকায়। চোখে থাকা রোদ চশমা মাথার ওপরে তুলে বিরক্তির স্বরে বলে, ডিভোর্স বানান করতে পারো? এটা কি নাউন বলো দেখি। আদ্রিতা রেগে চিল্লায় বলতে যায়, আমার জীবন নিয়েছিন। আবরার তাকে থামিয়ে বলে, সিন ক্রিয়েট করবি না। চাপকে গাল লাল করে দিব। ইডিয়েট। চুপচাপ গাড়িতে বসো। শেষের কথাটা শান্তস্বরেই বলে এবং গাড়ির দরজা খুলে বসার ইশারা করে। আদ্রিতা চুপচাপ বসে পড়ে। গাড়ি চলছে আপন গতিতে। আবরার স্টারিং শক্ত করে চেপে ধরে, অপর হাতে একটা সিগারেট মুখে পুরে নেয়। লাইটারের সাহায্যে তাতে আগুন জ্বালিয়ে মনের সুখে টানতে থাকে। আদ্রিতা মনোযোগ দিয়ে দেখতে থাকে আবরারকে। উনি সিগারেট খায়? কই, আগে তো দেখেনি। অবশ্য দেখবেই না কিভাবে? আবরার তাসনিন কি আর সর্বক্ষণ তার সঙ্গে থাকত? তাকে কি আর সব কথা বলতো? বলতো না। আবরার তাসনিন সম্পর্কে আদ্রিতা ঠিক ততটাই জানে যতটা আর 5টা মানুষ জানে। কাছের মানুষরা যতটা জানে ততটা জানার অধিকার হয়তো তার নেই। এসব ভাবনার মাঝে একটা কথা মাথায় আসে আদ্রিতার। আচ্ছা, আবরার কি তাকে কখনোই ভালোবাসেনি? কখনোই কি আপন ভাবেনি? সব শেষে কখনোই কি মনে হয়নি আদ্রিতা নামক অসহায় মেয়েটিকে নিজের কাছে রেখে দেই? আমি ছাড়া তার কেউ নেই। আমায় কখনো ভালোবেসেছিলেন আবরার? আদ্রিতার এহেম প্রশ্নে বিরক্ত হয় আবরার তাসনিন। কপাল কুঁচকে ঠোঁটের ভাঁজে সিগারেটে টান দেয়। নাক মুখ দিয়ে ধোয়া ওড়াতে ওড়াতে বলে, হোয়াট ইজ লাভ? কিভাবে ভালোবাসতে হয়? আই থিঙ্ক হাজবেন্ড ওয়াইফের রোমাঞ্চ করাকেই ভালোবাসা বলে।
সো তোমায় কতটা ভালোবাসি বুঝে নাও। সোজা প্রশ্নের সোজা উত্তর আবরার দিবে না এটা জানতো আদ্রিতা। তবে এতটা বাঁকা উত্তরও আশা করেনি। দীর্ঘ শ্বাস ফেলে আদ্রিতা গাড়ির সিটে মাথা ঠেকিয়ে বলে, আমাদের ডিভোর্স হওয়াই দরকার। এমন অসুস্থ সম্পর্ক বয়ে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। ভালোই সিদ্ধান্ত নিয়েছেন আপনি, আবরার তাসনিন বড়ই মায়া মেশানো সুরে বলে। পাখি ডিভোর্স ভীষণ বাজে একটা শব্দ। পরকীয়া ডিভোর্স ধোঁকা এসব পছন্দ নয় আমার। নেক্সট টাইম কখনো মুখে আনবে না। ওকে হো। কালকে আদ্রতার জন্মদিন। জন্মদিন নিয়ে প্রতিটা মানুষেরই আলাদা উৎসাহ থাকে। গোটা 364 দিন মন খারাপ দুঃখ আক্ষেপ আফসোস নিয়ে কাটালেও এই একটা দিনে তারা প্রাণ খুলে হাসার চেষ্টা করে। আদ্রিতাও সেই দলের একজন। প্রতি বছর নিজের জন্মদিনে রাত ঠিক 12টার সময়ে বেকনিতে গিয়ে দাঁড়ায়। বিশেষ কেউ ছিল না তার যে ঠিক 12টায় হ্যাপি বার্থডে বলবে, বা একটা ছোট্ট কেক এনে তাকে দিবে। ওই বেলা গড়ালে মা শুকনো মুখে একটু হ্যাপি বার্থডে আওড়াতো। আর তিথি আপু তিহান ভাইয়া ছোটখাটো গিফট দিত। এই যেমন একটা কলম বক্স, জ্যামিতি বক্স, টিফিন বক্সেই যা হহ। আবার কখনো কখনো বাবা কল দিয়ে বার্থডে উইশ করত, কিছু টাকা পাঠাতো। ব্যাসস আদ্রিতার জাঁকজমকপূর্ণ জন্মদিন এভাবেই কেটেছে সব সময়। আদ্রিতা কোথায় তুমি? রান্না করতে হবে তো। মায়ের ডাকে ভাবনার জগৎ থেকে বের হয় আদ্রিতা। আসমানে জল জল করতে থাকে হাজারো তারাদের দিকে তাকিয়ে কখন যে চোখের কোণে অশ্রুকণা জমে গিয়েছে খেয়ালই করেনি। ডান হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে রুম থেকে বের হয় সে। বাড়িতে মা সে এবং আবরারের 4 বন্ধু ছাড়া আর কেউ নেই। কিচেনে যেতেই দেখতে পায় সিয়াম কিছু একটা করছে লুকিয়ে লুকিয়ে। আদ্রিতা কপাল কুঁচকায়। ধীর গতিতে পা বাড়িয়ে এগিয়ে যায়। কান এগিয়ে শোনার চেষ্টা করে। সিয়াম ফিসফিস করে কাউকে কলে বলছে। ইশারা চলো মিট করি আমরা। ওপাশ থেকে ইশারা কি বলে শোনা যায় না, তবে আদ্রিতার পেছনে থেকে 3 ইডিয়েট বলে ওঠে, ইশারা মিট করিও না ভুলেও। সিয়ামের কিন্তু এনার্জি নেই। তার মেইন পয়েন্ট দুর্বল। যে ভয় কিচেনে লুকিয়েছিল সিয়াম সেই ভয়টাই দৌড়ে চলে এসেছে তার কাছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে সিয়াম আদ্রিতা এক কোনায় গিয়ে দাঁড়ায়। আমান আবারও বলে ওঠে, ডাক্তার দেখিয়েছি বুঝলে ইশারা। ডাক্তার দুঃখে কানতে কানতে বলল, এই মেশিনের তেল শেষ, আর চলবে না। সিয়াম কলখানা কাটতে গিয়ে লাউড স্পিকারে দিয়ে ফেলে। ওপাশ থেকে ইশারা বলে, তেল কিভাবে শেষ হলো? উচ্চ স্বরে হেসে ওঠে ইভান, আমান আর আহাদ। হাসি নিয়ন্ত্রণে এনে আহাদ বলতে যায়, আমি ডিটেইলসে বলছো। বাকিটা শেষ করার আগেই সিয়াম কল কাটে। রাগী দৃষ্টিতে বন্ধুদের পানে তাকিয়ে কবিতার স্বরে বলে ওঠে, বন্ধু নামে কলঙ্ক তোরা, আমারই ভাই কপাল পোড়া। কোন দুঃখে পেয়েছিলাম তোদের, নষ্ট করে দিলি আমার পিড়িতে সাদের। আমান সিয়ামের পিঠ চাপকে বলে, বাহ কি সুন্দর কবিতা, আরও বলতে থাক, শুনতে ভালো লাগছে। সিয়াম বলে না, মুখ বাঁকিয়ে চলে যায়। বেচারা সব সময় ইশারার সামনে তার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যায়। এই মুখ কি করে দেখাবে মেয়েটাকে? রাত 11টা বেজে 40 মিনিট। আজকে সারাদিনে আবরার তাসনিনকে দেখেনি আদ্রিতা। কোথায় গেছে জানা নেই। সিয়াম আমান আহাদ ইভান ওরা তো সারাদিন বাড়িতেই ছিল। ছিল না শুধু ওই একটা মানুষ। মা তার পছন্দের সব খাবার রান্না করে অপেক্ষা করছিল। অবশ্যই এখনো অপেক্ষা করছে। তবে আদ্রিতা জানে সে আসবে না। তার কাছে ইমোশন, টাইমিং, ভালোবাসা এসবের কোনো ভ্যালু নেই। বড্ড পাষাণ এবং হার্টলেস মানুষ কি না? এসব ভাবতে ভাবতে বেকনিতে গিয়ে দাঁড়ায় আদ্রিতা। আজকে আসমানে চাঁদ নেই। রাস্তায় থাকা ল্যাম্পপোস্টগুলোও জ্বলছে না। যেন তারাও আজকে চাঁদের মতো লুকিয়ে পড়েছে। অমাবস্যা নেমেছে তাদের জীবনেও। আদ্রিতা ঘুটঘুটে কালো রঙের আসমান পানে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, ওহে চাঁদ, আমার ব্যক্তিগত চাঁদকে বলে দিও আমি তাকে অসম্ভব ভালোবাসি, সে যেন আমায় ভুলে না যায়। মনের কোণে কিংবা জীবনের শেষ পৃষ্ঠার এক লাইনে যত্নে সাজিয়ে রাখে। আমি আগাছার ন্যায় সেই এক কোণায় অতি সুন্দর ফুল হয়ে তার বুক পকেটে থেকে যাবে অবহেলা সহ্য করে। তখনই একটা শব্দ হয়। কিসের শব্দ? আদ্রিতা আসমান থেকে দৃষ্টি ফেরায়।
আশেপাশে তাকিয়ে শব্দের উৎস খুঁজতে থাকে। তখনই চারিপাশে লাইট জ্বলে ওঠে। উহু লাইট নয়, মিটিমিটি তারা। এবং বিশাল বড় সাইজের একটা বাঁকা চাঁদ। আসমানে ভেসে উঠেছে ইংরেজি বর্ণ দিয়ে সাজানো লেখাটি, হ্যাপি বার্থডে পাখি। আদ্রিতা আশ্চর্য হয়। 2 হাতে মুখ চেপে ধরে তখনই আরেকটি চমক দেখতে পায়। ব্যালকনি থেকে কিছুটা দূরে বিশাল সাইজের মনিটরে ভেসে উঠছে আদ্রিতার ছোট থেকে বড় হওয়ার ফটোগুলো। 1 মান্থস, 2 মান্থস, 3 মান্থস, মানে জন্ম থেকে বেড়া ওঠা অবধি সকল মাসের ফটো। মিউজিক বেজে ওঠে। তুহি তো জান্নাত মেরা, তুহি মেরা জুনু, তুহি তো মান্নাত মেরা, তুহি রুকা শুকু, তুহি আখিও কো ঠান্ডাক, তুহি দিল কিয়া দোস্তাক, ওর কুশ না জানু মে, বাসো সিতনা হি জানু। এখানেই শেষ নয়। হঠাৎ করে আদ্রিতার সামনে আসে আবরার। হাঁটু মুড়ে বসে পড়ে। হাতে লাল রঙের একটা বক্স। তাতে ডায়মন্ডের রিং। সেটা আদ্রিতার পানে এগিয়ে দিয়ে বলে ওঠে, ভালোবাসা কাকে বলে আমি জানি না, বাট যদি ভালো থাকার নাম ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে প্রতি মুহূর্তে ভালোবাসি। পাখি আই লাভ ইউ। আদ্রিতা ঠিকঠাক শুনতে পেল না বোধ হয়। আবরার তাকে আই লাভ ইউ বলল? না কি ভুল শুনল? আদ্রিতা মায়া মায়া নয়নে তাকিয়ে থাকে আবরারের মুখ পানে। মানে সে আবার শুনতে চায় আবরার ঠিক কি বলল। কি বললেন? আবরার দাঁড়িয়ে পড়ে বক্স থেকে রিং খুলে আদ্রিতার হাতে পরিয়ে দিয়ে কোমর জড়িয়ে ধরে। ঘাড়ে মুখ গুজে বলেছি, ইউ উইল বি ইন্টিমেট উইথ মি? ইউ আর লুকিং সো হট, আই ক্যান নট কন্ট্রোল মাইসেলফ। আদ্রিতা ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয় আবরারকে। চোখ পাকিয়ে বলে, অসভ্য নির্লজ্জ বেহা হাতি কোথাকার। প্রপোজটাও ঠিকঠাক করতে জানে না। আই হেইট ইউ। রাগে হাত পা কাঁপছে টনির। ফুল সাজানো খাটে বসে আছে দাঁতে দাঁত চেপে। হাতে ফোন। সুইজারল্যান্ড থেকে তার বউ হাজারবার কল করে যাচ্ছে। মেয়ে ভয়েস মেসেজ পাঠাচ্ছে। কিন্তু তাদের মেসেজের উত্তর দিচ্ছে না। দিবে কি করে? কিভাবে বলবে আমি আবার বিয়ে করেছি? ইমা বেশ মুডেই আছে। আপাতত ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলের ক্লিপ খুলছে আর গুনগুন করে গান গাইছে। যেন মনে রং লেগেছে। টনির ইমাকেও বিরক্ত লাগছে। ইচ্ছে করছে ঘাড় ধরে রুম থেকে বের করে দিতে। কিন্তু শয়তান ছেলেগুলো বাইরে থেকে দরজা লক করে চলে গেছে। টনি বিড়বিড় করে বলে, ওদের আমি ছাড়ব না। এক একটাকে নরক দেখিয়ে ছাড়ব। ইমার নজর পড়ে টনির দিকে। তার থতমত মুখখানা দেখে বলে, কি ব্যাপার মিস্টার টনি, এত আপসেট দেখাচ্ছে যে? টনি ইমার দিকে না তাকিয়ে জবাব দেয়, তুমি ঘাড়ে জুটলে আপসেট হব না? ইমা বাঁকা হাসে এবং বলে, ভালোই হলো এত টাকা পয়সা আপনার। একটা বউ খেয়ে শেষ করতে পারত না। টনি জবাব দেয় না। মূল এই মহিলার সাথে কথা বাড়াতে চাচ্ছে না। ঠান্ডা মাথায় প্ল্যানিং সাজাতে হবে। তার জন্য ঘুম প্রয়োজন। মাথাটা বড্ড ব্যথা করছে। ঘুমলে রিল্যাক্স লাগবে, তার উপর আবার কাল সকাল 7টার ফ্লাইটে সুইজারল্যান্ডে যাবে। আবরার এবং তার বন্ধুদের যা করার সুইজারল্যান্ড গিয়েই করবে। জীবনটা শেষ করে দেবে ওদের। এসব ভাবতে ভাবতেই খাটের মাঝখানে উঠে পড়ে সে। বালিশে মাথা রাখবে ঠিক তখনই খাট ভেঙে পড়ে যায়। সেকেন্ডের মধ্যেই ঘটে যায় ঘটনা। কোমরে বেশ ব্যথা পায় টনি। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। ইমা বড় বড় চোখ করে তাকায়। কি হলো এটা? সে এগিয়ে যায়। টনির দিকে হাত বাড়িয়ে বলে, এ বাবা কিভাবে পড়লেন? টনি ইমার হাত ধরে না, বরং একা একাই উঠে পড়ে। সে বুঝেও যায় এসব সিয়ামদের কারসাজি। এই দৃশ্যখানা ল্যাপটপের স্ক্রিনে দেখে 4 বন্ধু হাসতে হাসতে গড়াগড়ি খেতে থাকে। যাক, প্ল্যানিং সাকসেসফুল। সিয়াম বলে, বাসর রাতে ভাঙিল খাট, পড়িল বর দুরুম করে। বউ বলে উঠল, কি হলো তোমার? পড়িলে কি করে? এমন প্রশ্ন শুনিয়া বর হাসিল লাজুক হাসি। জবাব দিল, বউ গো, এটা পাওয়ারের কারসাজি। এমন কথা শুনিয়া বউ পাইয়া গেল লজ্জা। বরের তাকে হাত বুলিয়ে বলে উঠল, চলো ফ্লোরেই করি ফুলসজ্জা। সিয়ামের এমন সুন্দর কবিতা শুনে আহাত বলে, ভাই তোর প্রতিভা তুই ফুটিয়ে তুলিস না, নারীভুরির মধ্যে লুকিয়ে রাখো।
জুতোর বড়ই দাম। নোবেল বানাতে সমস্যা হবে আমাদের। আমান বলে ওঠে। আহাদ সত্যি কথা বলিস না। সিয়াম কষ্ট পাবে। চোখ দুটো ছলছল করছে আদ্রিতার। কলিজা কাঁপছে। গলা শুকিয়ে আসছে। হাঁসফাঁস লাগছে। মস্তিষ্ক ফাঁকা হয়ে আসছে। নিজের ভারসাম্য ধরে রাখতে পারছে না। বিশাল মনিটরের স্ক্রিনে কার্টুন চলছে। সেখানে দেখাচ্ছে একটা কালো রঙের গাড়ি চলে যাচ্ছে। গাড়ির পেছনে একটা সাদা দৌড়াচ্ছে। তার পেছনে একটা ছেলে। ছেলেটা গাড়ি ধরে ফেলল। আর বিড়ালটা এলোমেলো দৌড়াতে থাকলো। একটা সময় বড় একটা গাড়ি আসলো, বিড়ালটিকে ধাক্কা দিল। ছিড়কে পড়ল বিড়ালটা। গাড়ি ধরে রাখা ছেলেটাও গাড়ি ছেড়ে দিল। সেও গড়িয়ে পড়ল রাস্তায়। তারপর মৃত বিড়ালটিকে কোলে নিয়ে কাঁদতে থাকল। এমন দৃশ্য দেখে আদ্রিতা ঠিক বুঝতে পেরেছে এই ঘটনাখানা বাস্তবে ঘটেছে। তার সাথেই ঘটেছে। তার এভনি আর নেই। সিয়াম ভাই তার জন্য নিজের জীবনের পরোয়া করেনি। আদ্রিতা দুই হাতে মুখ থেকে ডুকরে কেঁদে ওঠে। আবরার, আপনি আমার আয়ানিকে বাঁচাতে পারলেন না? আপনার না এত ক্ষমতা? আপনি না এত বড় মানুষ? তাহলে সামান্য একটা বাচ্চাকে বাঁচাতে পারলেন না? আমি তো নিশ্চিন্তে দিন পারছি। ভাবছি আমার আয়ানি সুইজারল্যান্ডে ঠিকঠাক আছে। আমি আপনার গেলেই তাকে দেখতে পারবো, ছুতে পারবো। আবরার আদ্রিতার পাশে বসে পড়ে হাঁটু মুড়ে হাত রাখে আদ্রিতার কাঁধে। ডোন্ট ক্রাই পাখি। ডিসগাস্টিং লাগে আমার। আদ্রিতা চোখের পানি মুছে নেয় হাতের উল্টো পিঠে। তাকায় আবরারের মুখ পানে। ইচ্ছে করে জাপটে জড়িয়ে ধরে বুকে মাথা রাখতে। কিন্তু সেটা করে না। বরং সুন্দর পুরুষালী হাতখানা আঁকড়ে ধরে আবদারের স্বরে বলে, ঠিক আছে, কাঁদবো না। শুধু একবার বলুন আমাকে চাই আপনার। আদ্রিতার হাতের উল্টো পিঠে চুমু খেয়ে আবরার জবাব দেয়, ইয়েস, তোমার জন্যই। বাকিটা শেষ করার আগেই আদ্রিতা বলে, তাহলে সব ছেড়ে দিন। আমার হয়ে থাকুন শুধু। ভীষণ সাধারণ হয়ে। আমাদের ছোট্ট একটা ঘর হোক। সেখানে বিলাসিতা থাকবে না, অঢেল টাকা থাকবে না, কোনো শত্রু থাকবে না। বাংলাদেশের কোনো এক প্রান্তের ক্ষুদ্র একটা শহরে ছোট বাড়ি বানাবো। আর 5টা সাধারণ মানুষের মতো অল্প কিছু একটা রোজগার করে এনে দিবেন আমায়। ডাল ভাত রান্না করে আপনার জন্য অপেক্ষা করব আমি। আদ্রিতা জবাবের আশায় উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিন্তু আবরার কোনো জবাব দেয় না। আদ্রিতা আরও একটু শক্ত করে চেপে ধরে আবরারের হাত। পুনরায় বলে, আমার হয়ে থাকুন না আবরার। খুব সাধারণ হয়ে বাঁচব আমরা। পরন্ত বিকেলে আপনার হাত ধরে কিছুটা পথ হাঁটব, ছুটির দিনে আপনার সঙ্গে গোটা শহর ঘুরে বেড়াবো। রাস্তার ধারে আগাছায় বেড়ে ওঠা সাধারণ ফুল আমার হাতে দিয়ে বলবেন ভালোবাসি। ব্যাস, আর কিচ্ছু চাই না আমার। আদ্রিতার কথায় একটু হাসে আবরার। আদ্রিতা থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। তারপর দুই হাত আদ্রিতার দুই গালে রেখে কপালে চুমু খেয়ে উদাস স্বরে জবাব দেয়, তোমার মতো থাকতে আমি খুব চাই। আমার মতো থাকাটা আমার দুর্ভাগ্য। আবরারের কঠিন কথা বুঝতে পারে না আদ্রিতা। শুধু এইটুকু বুঝতে পারে, আবরার থাকবে না। তাকে বেঁধে রাখতে পারবে না। থাকবেন না আমার সাথে? আমি বেপরোয়া ঘোড়া পাখি। তুমি সংসারের বাঁধনে বাঁধতে পারবে না আমায়। আর আমার থেকে মুক্তিও পাবে না। আপনার অনেক শত্রু আবরার। টনি ছাড়বে বা আপনাকে। আমার বাবাও ছাড়বে না। প্রসঙ্গ পাল্টে আবরার বলে, পাখি একটা গান শুনবে? ইউ নো হোয়াট, কলেজ লাইফে অনেক গান গাইতাম। গিটার বাজিয়ে বন্ধুদের আড্ডা জমাতাম। ওয়েট অ্যা মিনিট, গিটার নিয়ে আসছি। তোমায় গান শোনাবো। আবরার চলে যায়। নিজের রুমে গিয়ে আলমারি থেকে পুরনো গিটার খুঁজে বের করে। এবং সেটা নিয়ে ফিরে আসে আদ্রিতার কাছে। পাশে বসে গিটারের সুর তোলে। অনেক দিন চর্চা করা হয় না, তবুও ভালোই সুর তুলতে পারে। সেই সাথে ঠোঁট মিলিয়ে গাইতে থাকে, আজ এক নাম না কোনো পাখি, ডাক দিলে ঠোঁটে নিয়ে খড়কুটো। আজ এলো কোন অজানা বিকেল, টান দিল গোধূলি এক মুঠো। তুমি যাবে কি? বলে যাবে কি? দেখো ডাকছে, ডাকলো কেউ। ভোরের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় আদ্রিতার। পিটপিট করে চোখ খুলতেই নিজেকে বেকনিতে আবিষ্কার করে। এই তো রেলিংয়ে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে বসে বসে ঘুমোচ্ছিল। আদ্রিতার যতদূর মনে পড়ছে তার সাথে আবরার ছিল। গান শোনাচ্ছিল তাকে।
গান শুনতে শুনতে কখন জানি চোখ লেগে গিয়েছিল, বুঝতেই পারেনি সে। আদ্রিতা হামি তুলে উঠে দাঁড়ায়। এদিক ওদিক তাকিয়ে আবরারকে খোঁজে। কোথায় গেল সে? আর গেলই যখন, আদ্রিতাকে ডেকে তুলল না কেন? হিরোদের মতো কোলে করে খাটে শুইয়ে দিতেও তো পারত। মুখ বাঁকায় আদ্রিতা। চুলগুলো হাত খোপা করতে করতে ওয়াশরুমে ঢোকে। চটজলদি ফ্রেশ হয়ে নিচে নামে। ব্রেকফাস্ট বানাতে হবে। নিশ্চয় মা একা একা কিচেনে রয়েছে। আদ্রিতার ভাবনাই সত্যি হলো, আতিয়া বেগম ময়দার ড্রো বানাচ্ছে। গুড মর্নিং মা। কি যে করিস তুই? এত দেরি করলি কেন? আদ্রিতা সবজি হাতে নিয়ে জবাব দেয়। তোমার ছেলে বার্থডে সারপ্রাইজ দিয়েছিল, তাই দেরি হয়ে গেল। আতিয়া মলিন হাসে। ছেলেটা তোকে ভীষণ ভালোবাসে। তা তোকে যে কাজ দিয়েছিলাম, মা আমি সিদ্ধান্ত নিয়েছি, তার সঙ্গে চলে যাব। তোমার ছেলে এখানে থাকবে না। সে নিজেকে বদলাবেও না, যেমন তেমনই থাকবে। একটা হাতি জন্ম দিয়েছ তুমি, সারাক্ষণ শুধু হম্বিতম্বি করবে আর ধমকাবে। এত রাগ কোথা থেকে আসে তার? তুই এবার ভালোবাসা দিয়ে রাগ কমিয়ে দিস। লাজুক হাসে আদ্রিতা, মনে মনে বলে, তোমার হাতি ছেলের রাগ কমাতে গেলে আমাকে চুমু খেয়েই আধমরা করে ফেলবে। বেপরোয়া একটা। শুধুমাত্র আদ্রিতার জন্য বাংলাদেশে আসেনি আবরার। তার পার্সোনাল কাজও ছিল। তাসিন ফ্যাশন হাউজের একটা শাখা বাংলাদেশে খুলতে চাচ্ছে। আবরারের স্বপ্ন গোটা পৃথিবী চিনবে তাকে। গোটা পৃথিবীতে রাজত্ব করবে সে এবং তার কোম্পানি। তারপর জন্য জায়গা কিনে ফেলেছে অনেক আগেই। সেখানে বিল্ডিংও উঠেছে। আজকেই কাজের সমাপ্তি হবে। আবরার, আমান, আহাদ এবং ইভান সেই বিল্ডিং এর সামনে থাকা একটা রেস্টুরেন্টে বসে আছে। সকলের সামনেই কফি রাখা, বাট কেউ হাতে নিচ্ছে না। বাংলাদেশের সব থেকে বড় ব্যান্ড যা এই মুহূর্তে মার্কেট দখল করে আছে, সেই ব্যান্ডের মালিকও আবরারের সামনে বসে আছে। সে টনির শালা। ইতোমধ্যেই জেনেছে আবরার টনির সঙ্গে ঠিক কি করেছে। তো মিস্টার আবরার তাসনিন, আপনি যা করেছেন তা কি ঠিক করেছেন? আপনি বোধহয় জানেন না সুইজারল্যান্ডে আবরার কোম্পানিতে আগুন লেগেছে, জলে গ। তাকে কথা শেষ করতে না দিয়ে আবরার বলে ওঠে। দুটো ব্যাপারে আবরার তাসনিন ভীষণ প্রসেসিভ। 1 আদ্রিতা চৌধুরী, 2 তাসিন ফ্যাশন হাউস। এই দুটো জায়গায় যারা হাত দিবে বা দেওয়ার চেষ্টা করবে তাদের শেষ করে দিব আমি। লোকটা ভীষণ মজা পেল বোধ হয়। ঠোঁটের কোণে কুটিল হাসি জমিয়ে বলে, ওয়াও তাই? বাট এই দুটো জায়গায় যে হাত দেওয়া হবে, অলরেডি তাসিন ফ্যাশন হাউস জ্বলছে। এবার আদ্রিতা, বাকিটা শেষ করতে পারে না সে। ছুঁয়ে দেখা, জাস্ট তার দিকে তাকিয়ে দেখ, দুনিয়া দেখার স্বাদ মিটে যাবে। আবরার তাসনিন বড্ড হিংস্র, বাজ পাখির চেয়েও হিংস্র শুধু তার পাখির ব্যাপারে। সি ইজ মাই মাইন। চলে যায় আবরার। তাকে অনুসরণ করে পেছনে পেছনে যেতে থাকে 4 বন্ধু। আবরার জানোয়ারটা আমাদের স্বপ্নের ফ্যাশন হাউস জ্বালিয়ে দিল। সিয়ামের চোখে টলমল করছে পানি। যখন তখন গড়িয়ে পড়বে। আবরার তার কাঁধে হাত রাখে। সুইজারল্যান্ড ব্যাক করব আমরা। মাকে সঙ্গে নিবি? আমানের প্রশ্নের জবাব দেয় না আবরার। নিজের বাইকে উঠে হেলমেট মাথায় পরে নেয়। তারপর চলে যায় নিজ গন্তব্যে। ওরা 4 বন্ধুও গাড়িতে চেপে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আদ্রিতার বরাবরের ইচ্ছে ছিল স্লিভলেস ব্লাউজের সাথে লাল রঙের পাতলা শাড়ি পরবে, 2 হাত ভর্তি লাল চুড়ি থাকবে, কানে ইয়া বড় ইয়ারিং, ভারী মেকআপ আর ঠোঁটে টকটকে লাল রঙের লিপস্টিক। রুমখানাও বেশ সাজানো থাকবে। বিভিন্ন রঙের ক্যান্ডেল, তার সাথে তরতাজা গোলাপ এবং রজনীগন্ধা ফুলের কম্বিনেশনে সাজাবে। আজকে আদ্রিতার স্বপ্ন পূরণের দিন। ঠিক যেভাবে সে সাজাতে চেয়েছে কক্ষ, ঠিক সেভাবেই সাজিয়ে দিয়েছে সিয়াম, আমান, আহাদ এবং ইভান। এই মুহূর্তে সুন্দর রুমখানায় দাঁড়িয়ে আছে আদ্রিতা। রুমের মাঝখানে রয়েছে ছোট টি টেবিল, তার ওপরে লাল রঙের কেক, পাশেই চাকু। আবরার আসলে কেক কাটতে বলেছে সিয়াম। রুমে হালকা ভলিউমে গান বাজবে। যদি মনটা চুরি করি, তোমার মন আকাশে উড়ি, তবে দেবে কি ওই পোড়ানে ঠাই। যদি তোমার হাতটা ধরি, আর কথার মাথায় পড়ি, তবে তুমি কি হবে কি আমার পুরোটাই। গানখানা বড্ড পছন্দের আদ্রিতার। গানের সঙ্গে ঠোঁট মেলাতে মেলাতে চট করেই নিজের মনের মতো করে সেজে নেয় সে।
আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নিজে দেখতে থাকে বারংবার আর মিটমিট করে হাসতে থাকে। আর বিড়বিড় করে বলে, আবরার আজকে আমাকে দেখে বলবে, পাখি ইউ আর লুকিং সো হট, আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ। তখনই খট করে দরজা খোলার আওয়াজ হয়। আদ্রিতা চমকায়। আবরার আসবে সে জানত, কিন্তু এখনই আসবে জানত না। তার জন্যই চমকেছে। কিন্তু আবরারকে দেখে চমকগুলো বেড়ে যায়। কেননা মহারাজা পাঞ্জাবি পরেছে। এই প্রথমবার তাকে পাঞ্জাবিতে দেখল আদ্রিতা। ফর্সা বর্ণের আবরারের গায়ে কালো পাঞ্জাবিটা ফুটে উঠেছে। চুলগুলো জেল দিয়ে সেট আপ করা। পাঞ্জাবির হাতা কনুই অবধি গোটানো। ফর্সা হাতের কবজিতে কালো রঙের ওয়াচ ঝুলছে। হাতে এক গুচ্ছ লাল গোলাপ। চোখ দুটো আদ্রিতার পানে আবদ্ধ। ধীর পায়ে এগিয়ে আসছে লোকটা। আদ্রিতা দৃষ্টি ফেরায় না। নির্লজ্জের মতো তাকিয়ে থাকে তার মুখ পানে। আজকে এত অদ্ভুত সুন্দর লাগছে কেন তাকে? কেন নজর ফেরানো যাচ্ছে না? আবরার আদ্রিতার সামনে এসে দাঁড়ায়। ফুলগুলো তার দিকে বাড়িয়ে দিয়ে বলে, আদ্রিতা, ইউ উইল বি দ্য মাদার্স অফ মাই চাইল্ড। ধ্যান ভাঙে আদ্রিতার। নড়েচড়ে কপাল কুঁচকায়। লোকটা তাকে মা হওয়ার প্রপোজাল দিচ্ছে? মানে বাচ্চা চাইছে? লজ্জায় গাল দুটো লাল হয়ে ওঠে আদ্রিতার। মাথা নিচু করে হাঁসফাঁস করতে থাকে। তার থেকে জবাব না পেয়ে আবরার পুনরায় বলে, একটা ছোট্ট অ্যানি গিফট করবে আমায়? জানি তোমার বয়স কম, বাট আই নিড এ লিটল প্রিন্সেস। আদ্রিতা শুকনো ঢোক গিলে বলে, আ বরার ওই। আবরার ফুলগুলো ফেলে দিয়ে আদ্রিতার কোমর জড়িয়ে ধরে। তারপর ঠোঁটের ওপর আঙুল রেখে ফিসফিস করে বলে, ওই হ্যাঁ না আসলে এসব বলে কিছু হবে না। আমার বেবি লাগবে মানে লাগবে। আদ্রিতা নিজের ঠোঁটের ওপর থেকে আবরারের হাত সরিয়ে দেয় এবং দুই হাতে লম্বা হাতির গলা জড়িয়ে বলে, মিস্টার হাতি, আমারও বেবি চাই। ওই হ্যাঁ না আসলে এসবের মানেই হচ্ছে সম্মতি। মেয়ে মানুষের লজ্জা বেশি। বুক ফাটে তো মুখ ফোটে না। বুঝে নিতে হয়। আবরার কপাল কুঁচকে বলে, ইউ মিন টু সে তুমি অলওয়েজ ইন্টিমেন্ট হওয়ার জন্য রেডি থাকো? আদ্রিতা দাঁতে দাঁত চেপে তাকায় আবরারের মুখ পানে। ইচ্ছে করে লোকটার দাঁতগুলো ভেঙে দিতে। নির্লজ্জ বেহায়া কোথাকার। আদ্রিতাকে রাগ করতে দেখে আবরার হাত ঘড়িতে সময় দেখে নেয়। তারপর বলে, ওকে হো। কিছু বলছি না আর। তারপর কোলে তুলে নেয় আদ্রিতাকে। কপালে চুমু খেয়ে বলে, ইউ আর লুকিং সো হট। আদ্রিতা জবাব দেয় না। মুখ লুকায় আবরারের বুকে। তাকে বিছানায় শুইয়ে দেয় আবরার। লাইট বন্ধ করে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দেয়। সাউন্ড বক্সের গান চেঞ্জ করে। হালকা হাওয়ার মতো চাইছি এসো এখন। করছে তোমায় দেখে অল্প বেইমানি মন। লিখব তোমার হাতে আমি আমার মরণ। এই গানটা চালিয়ে দেয়। তারপর দুজন ডুবে যায় ভালোবাসার অতল গভীরে। অনেক কথা হয় দুজনার। তার মধ্যে মনে দাগ কেটে যায় আবরারের আকুল স্বরে বলা এই কথাগুলো। এখানেই শান্তি মেলে আমার। আমার জান, আমার পাখি, আই লাভ ইউ সো মাচ। সকালটা কারো জন্য সুন্দর হয়তো কারো জন্য অসুন্দর। নতুন সূর্য কারো জীবন রাঙিয়ে দেয় আবার কারো জীবন ধ্বংস করে। দিনের চকচকে আলো কারো কাছে মিষ্টি লাগে তো কারো কাছে তেতো। আদ্রিতার সকালটা শুরু হয় এক রাশ ভালো লাগা এবং পূর্ণতা নিয়ে। চোখ খুলতেই হাজারখানা বেলুন এবং গোলাপের সুগন্ধে নাকে লাগে। তার সাথে মিশেছে সমুখ পারফিউমের ঘ্রাণ। একদম নাকে লাগছে। মনে হচ্ছে আবরার তাসনিন নামক মানুষটা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে তাকে। অবশ্য জড়িয়েই রেখেছে, কেননা আবরারের শার্টখানা আদ্রিতার গায়ে। প্রিয় পুরুষ, আমার সকালটা রাঙিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। বিড়বিড় করে আওড়ায় আদ্রিতা। পরপরই আড়মোড়া ভেঙে উঠে বসে গোটা কক্ষে নজর বুলায়। নাহহ কোথাও জনাব নেই। অবশ্য থাকার কথা না। আবরার তাসনিন সকাল বেলা বিছানায় থাকবে। আদ্রিতা ঘুম থেকে উঠে তার মুখখানা দেখবে। ওহহ মাই গড, এটা তো হাতে চাঁদ পাওয়ার থেকেও বড় ব্যাপার। আদ্রিতা, আদ্রিতা, জলদি আয় মা, কত রান্না করতে হবে। আবরার এখনই বাসায় ফিরবে। আদ্রিতা বেগমের কণ্ঠস্বর ভেসে আসছে। বড়ই ব্যস্ত গলা তার। আদ্রিতা আর স্বপ্নে বিভোর থাকে না। চটজলদি বিছানা ছেড়ে নেমে পড়ে। চপ্পল জোড়া পায়ে চাপিয়ে রুম গোছানোর কাজে লেগে পড়ে।
ফুলগুলো ব্যাগে ঢুকিয়ে কক্ষের এক কোণায় রেখে দেয়। ক্যান্ডেল জ্বালানোর জায়গাগুলোও মুছে ফেলে দ্রুত। তারপর কালো রঙের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢোকে। আজকে আবরার তাসনিন নামক বেপরোয়া পুরুষের জন্য শাড়ি পরা যাক। দেখি জনাবের কেমন রিয়াকশন হয়। এই তো ভোরবেলা। ফজরের আজানের পরপরই আবরার আতিয়া বেগমের কক্ষে ঢোকে। আতিয়া তখন নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন মুহূর্তে আবরারকে দেখে ভীষণ অবাক হন তিনি। বুদ্ধি হওয়ার পর থেকে আবরার কখনোই তার রুমে আসেনি, তার কাছে তো নয়ই। আবরার আতিয়া বেগমের সামনে গিয়ে দাঁড়ায়। শুকনো ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। তারপর মাথা নিচু করে। আম্মু। আতিয়া বেগমের কলিজা কেঁপে ওঠে। আম্মু ডাকটা একদম কলিজায় গিয়ে লেগেছে। শেষ কবে আম্মু ডেকেছিল আবরার? তার বাবার মৃত্যুর দিকে। মৃত বাবার মুখ পানে তাকিয়ে উচ্চস্বরে বলে উঠেছিল, আম্মু তুমি আমার আব্বুকে মেরে ফেলেছ। ব্যাসস তারপর আর কখনো সৌভাগ্য হয়নি এই ডাকখানা শোনার। মাকে এভাবে চুপ থাকতে দেখে আবরার নিজের হাত ঘড়ির পানে তাকায়, সময় দেখে পুনরায় বলে, আম্মু সরি। তোমায় অনেক কষ্ট দিয়েছি। মাফ করে দিও আমায় প্লিজজ। আতিয়া বেগম বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কেঁদে ওঠে। দুই হাত বাড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরে আবরারকে। আবরারের বুকে মাথা রেখে বলে, তুই আমাকে ছেড়ে যাস না আবরার। আমি তোর সাথে থাকতে চাই আব্বা। তোকে দেখেই মরতে চাই। ছেড়ে যাসস না বাপ। আবরার মায়ের মাথায় হাত বুলায় কিন্তু কিছু বলতে পারে না। ছেলের থেকে জবাব না পেয়ে পুনরায় আতিয়া বেগম বলে, আমায় দূরে সরিয়ে দিস না আব্বা, আমি বাঁচব না। এবার আবরার থেমে থেমে বলে, আমি আছি। ছেলের বুকে মাথা রেখে কতক্ষণ কেঁদেছে আতিয়া বেগম জানা নেই। তবে যখনই আবরার আম্মু বলে ডেকে ওঠে তখন তার হুঁশ ফেরে। আবরারকে ছেড়ে আঁচলে চোখ মুখে নেয়। আবরার একটু হাসার চেষ্টা করে বলে, আম্মু যাচ্ছি আমি। আচ্ছা যা। জলদি আসবি কিন্তু। আমি তোর পছন্দের সব খাবার রান্না করব আজকে। আবরার মাথা নাড়িয়ে বেরিয়ে যেতে নেয় কক্ষ থেকে। কয়েক পা এগিয়ে আবারও পেছনে ফিরে তাকায়। আম্মু আমি তোমাকে ভালোবাসি। কিন্তু প্রকাশ করতে পারি না। আতিয়া বেগম হাসে। আমি জানি সোনা। আসছি, হ্যাঁ আসছি আমি। এবার আর পেছনে ফিরে তাকায় না আবরার। বড় বড় পা ফেলে এগিয়ে যায়। যেতে যেতে আতিয়া বেগমের চোখের আড়াল হয়ে যায় আর দেখা যায় দুজন নারী তাদের ভালোবাসার মানুষের জন্য রান্না করছে। মানুষটা একজনই। ইলিশ মাছের লেজ ভর্তা, পাতলা ডাল, করলা ভাজা, গরুর মাংস, গরুর মগজ ভুনা, কলিজা ভুনা, লুচি, পায়েস, পোলাও, সেমাই আর রসমালাই। সবই আবরারের পছন্দের। আতিয়া এবং আদ্রিতার রান্না শেষ হতে হতে 11টা বেজে যায়। কিন্তু এখনো আবরারের আসার নাম নেই। পায়েসের বাটি টেবিলে রেখে আতিয়া বেগম বলে ওঠে, আদ্রিতা একটা কল করে দেখতো। এখনো আসছে না কেন? জলদি আসবে বলেছিল। আদ্রিতা মাথা নাড়িয়ে নিজের ফোনখানা হাতে নেয়, জল্লাদ হাতি লেখা নাম্বার খানায় কল করে। কিন্তু ওপাশ থেকে ভেসে আসে এক নারীর কণ্ঠস্বর। সে ভীষণ সুন্দর করে বলছে, আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিকে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। আদ্রিতার কপালে ভাঁজ পড়ে। যদিও আজকে প্রথম সে আবরারের নাম্বারে কল করল। কিন্তু বন্ধ কেন বলছে? এবার সিয়ামের নাম্বারের কল করে। ওই একই অবস্থা। এটাও বন্ধ। আদ্রিতা ভয় পায়। বুকের ভেতরটা টিপটিপ করতে থাকে। মন কু ডাকছে। আবরার চলে যায়নি তো? তাকে ছেড়ে, মাকে ছেড়ে চলে গেল সে? গলা শুকিয়ে আসে আদ্রিতার। হাত পা কাঁপতে শুরু করে। নিজের ভারসাম্য বজায় রাখতে পারছে না। মাথায় চক্কর দিয়ে ওঠে। এখনই বোধ হয় পড়ে যাবে। হলোও তাই। আখি পল্লব বন্ধ করে ঠাসস করে পড়ে যায়। সামনে টি টেবিল ছিল। সেটার ওপরে মাথা পড়ে। অবচেতন আদ্রিতার ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে বলে, আবরার আমাকে রেখে যাইয়েন না প্লিজজ। আমি মরে যাব। আরিফের মুখোমুখি বসে আছে আবরার। দুজনের মাঝখানে একটা টেবিল। সেই টেবিলের ওপরে রয়েছে কিছু পেপার। টনি এবং ইমাকেও এখানে আসতে বলা হয়েছে। আসছেও তারা। মূলত তাদের অপেক্ষায় আবরার বসে আছে। আসলেই কথা শুরু করবে।
সিয়াম, আমান, আহাদ, ইভান আবরারের পেছনে দাঁড়িয়ে আছে। তুমি ঠিক করছো না আবরার, ভুল করছো। আবরার একখানা সিগারেট ঠোঁটের ফাঁকে গুজে নিয়ে লাইটের সাহায্যে আগুন জ্বালাতে জ্বালাতে বলে, ইয়েস শশ এন্ড এবং ভুল আমি বার করতে চাই। তখনই টনি এবং ইমা চলে আসে। টনি এগিয়ে এসে আবরারকে কিছু বলতে যায়। আবরার ঠোঁটের ফাঁকে থাকা জ্বলন্ত সিগারেট ঠেসে ধরে টনির কপালে। চিৎকার করে ওঠে সে। ইমা ভয় পেয়ে পিছিয়ে যায়। আরিফকে কাচুমাচু হয়ে বসে। আবরার দাঁতে দাঁত চেপে বলে, রাস্কেল আবরার, তাসনিন যখন কথা বলবে চুপচাপ শুনতে হবে, সাইলেন্স থাকতে হবে, ক্লিয়ার? টনি অনবরত মাথা নেড়ে সম্মতি জানায়। আবরার ছেড়ে দেয়, গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে টনি। পড়ে যায় ফ্লোরে, তবে আওয়াজ করে না। আবরার নিজের জায়গায় বসে পেপারের দিকে ইশারা করে বলে, আদ্রিতার সব প্রপার্টি এতিমখানায় দান করে দেওয়া হয়েছে, জাস্ট আপনার একটা সাইন লাগবে। আরিফ কপাল কুঁচকে বলে, আমি সাই। বাকিটা বলার আগেই আবরার বলে, শালা তুই সাইন না দিলে আঙুল কেটে কুকুরকে খাওয়াবো আমি। এবার টনির পানে তাকিয়ে বলে, সিয়াম, এই জানোয়ার আমার কোম্পানি জ্বালিয়েছে না, এর টুনি কেটে দে। গোটাটা কাটবি না, বেঁচে থাকে যেন। আমান, ভাবছি একটা পানের দোকান দিব। বাদাম খেতে খেতে চার বন্ধু হাঁটছে সরু রাস্তা ধরে। আজকের বিকেলটা সুন্দর। আকাশ মেঘ জমেছে কিন্তু বৃষ্টি আসছে না। ঠান্ডা হাওয়া বইছে। জুরিখ নদীর নীল রঙের পানি সেই হাওয়ার সঙ্গে দুলছে। দেখতে বেশ লাগছে। এমনই সুন্দর মুহূর্তটা উপভোগ করার জন্য সিয়াম সবাইকে টেনে নিয়ে হাঁটতে বেরিয়েছে। বাদ যায়নি আবরারও। সে পিঙ্ক রঙের হুড়ি গায়ে চাপিয়েছে, মাথায় হুড়ির চুপি এবং হাত দুটো পকেটে পুরে আনমনে হাঁটছে। বাকি চারজন পিছনে। আমান বাদামের খোসা ছাড়িয়ে মুখে পুরতে পুরতে বলে, পানের দোকান কেন? গাজার দোকান দে। না রে শালা, পান সুইজারল্যান্ডে বল নেই তো একটা পানের দোকান দিলাম। সুন্দরীদের ডেকে ডেকে ফ্রিতে পান খাওয়ালাম। দুই একটা কবিতা আবৃত্তি করে শোনালাম। এতে পানের মতো সুস্বাদু খাবারের প্রমোট করা হয়ে গেল, সাথে আমার কবিতারও শোনানো হলো। আহাদ হতাশ স্বরে বলে, ভাই তুই তোর ভাঙা। বাকিটা শেষ করার আগেই সিয়াম কবিতা আবৃত্তি করতে শুরু করে। ওহে সুন্দরী, খাবে কি পান? জর্দা দিয়ে বানিয়েছি, একটুখানি খান। ভালো না লাগলে দিয়ে যান চুমু, আর ভালো লাগলে চলুন প্রেম করি। ইভান সিয়ামের কাঁধে হাত রেখে বলে, এই কবিতা শুনে মেয়েরা জুতো খুলে পেটাবে তোকে, আর না হলে ওই নদী। বাকিটা শেষ করার আগেই দেখতে পায় একটা মেয়ে ধাক্কা খেল আবরারের সঙ্গে। পড়ে গেল নিচে। আবরার ভ্রুকুচকে মেয়েটার পানে তাকায়। আমান দৌড়ে আসে। মেয়েটার দিকে হাত বাড়িয়ে বলে, আর ইউ ওকে? মুচকি হাসে মেয়েটা। আমানের হাত ধরে উঠে পড়ে এবং বলে, ইয়েসসে ওকে। আবরার, তাসনিন, আপনাকে চিনি আমি। নাইস টু মিট ইউ, আমি টিশা। আবরার জবাব না দিয়ে সামনে হাঁটতে থাকে। টিশা অপমানিত হয়। হাসিমাখা মুখখানা মুহূর্তেই চুপসে যায়। তাকিয়ে থাকে আবরারের চলে যাওয়ার পানে। পরিস্থিতি স্বাভাবিক করতে সিয়াম বলে ওঠে, টিশা ম্যাম, আমার বন্ধু আবরার একটু পাগল টাইপের। বাদ দিন ওর কথা। আপনি কোথায় থাকেন? টিশা আঙুল তুলে দেখায়, এই যে জুরিখ নদীর ব্রিজ, ওই পাশে যে উঁচু বাড়ি দেখা যাচ্ছে সেখানেই থাকে। ওয়াও, নদীর এই পারে আমাদের বাড়ি, ওই পারে তোমার। আরও কিছু আলাপ চলতে থাকে ওদের মাঝে। আবরার নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়। মাথা হতে টুপি খুলে আসমান পানে তাকায়। কপালের ডান সাইডে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। 3 মাস হবে চুল দাড়ি সেট আপ করে কাটা হয় না। কেমন অদ্ভুত দেখায় তাকে। আসমান হতে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে আবরারের গালে। পরপরই আরেক ফোঁটা। এবার ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করে। ওয়েদার খারাপ ছিল আগে থেকেই। বৃষ্টি তো হওয়ারই ছিল, তবে এই মুহূর্তে বৃষ্টি মন্দ নয়। সিয়ামের গলা শোনা যাচ্ছে, চিৎকার করে ডেকে যাচ্ছে, কিন্তু আবরার ফিরে তাকায় না। হাত পেতে 2 ফোঁটা বৃষ্টির পানি হাতে জমায়। পরপরই সেই পানি শূন্যে ফেলে দিয়ে বলে, বৃষ্টি তুমি ছুঁয়ে দিও তাকে। আবরার তাসনিন প্রতি মুহূর্তে অনুভব করে যাকে। বাংলাদেশের ওয়েদার অস্বাভাবিক। কাঁধ ফাটা রোদ্দুরে যান যায় যায় অবস্থা।
গাছপালা নদী নালা সহ মানুষগুলোও বোধ হয় শুকিয়ে কাঠ হয়ে যাবে। আদ্রিতা তার দুই বান্ধবী ঈশা এবং মিলির সাথে ভার্সিটি থেকে বাসায় ফিরছিল। বাসা থেকে ভার্সিটির দূরত্ব খুব বেশি নয়, তাই তিন বান্ধবী হেঁটেই যাচ্ছে। মিলি বলছে, বোইন হট নিউজ, আসিফ আদনান আছে না, আমাদের ভার্সিটির সিনিয়র, আদ্রিতার হাতে নাম্বার লিখে দিয়েছিল। সে এখন মন্ত্রী হচ্ছে, 3 তারিখ শপথ গ্রহণ করবে। ভাই আমার ক্রাশ মন্ত্রী হবে। ঈশা বলে, বালের হট নিউজ, এসব তো আগেই জানি আমি, 1 মাস যাবত আলোচনা চলছে। হট নিউজ আমার থেকে শোন, আবরার তাসনিন ফার্স্ট টাইম বাইক রেস কম্পিটিশনে পার্টিসিপেন্ট করবে। ভাই বুঝতে পারছিস কি হতে চলেছে? আদ্রিতার বুকের ভেতরটা কেঁপে ওঠে, পা জোড়া থেমে যায়। লোকটা বাইক রেসে পার্টিসিপেন্ট করবে মানে কি? যদি অ্যাক্সিডেন্ট করে, ব্যথা পেলে কি হবে? পর মুহূর্তেই থেমে যায় আদ্রিতা। সে ব্যথা পেলে তার কি? যা খুশি করুক। যে মানুষটা মাঝপথে আদ্রিতাকে ছেড়ে গিয়েছে তার কথা ভাবার কোনো মানেই হয় না। ঠিক সেই মুহূর্তেই কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে আদ্রিতার মুখে। কাঠফাটা রোদ্দুরে খা খা করা প্রকৃতি হঠাৎই রূপ পরিবর্তন করে ফেলে। আসমানে এক টুকরো কালে মেঘের দলা দেখা যায়। সেখান হতেই কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়েছে জমিনে। ব্যাসস কয়েক ফোঁটাই। তারপর আবারও আসমান পরিষ্কার। মেঘের দলা খানা উড়ে উড়ে গায়েব হয়ে যায়। আদ্রিতা হাসে। এক ফোঁটা বৃষ্টির পানি এখনো রয়ে গিয়েছে তার হাতে। বাসায় ফিরেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে আদ্রিতা। সকালে নাস্তা বানিয়ে ভাত রান্না করে রেখে গিয়েছিল। থালাবাসন অমনি রয়েছে, সেগুলো ধুয়ে মুছে গোসল করতে হবে। আতিয়া বেগমের শরীর ভালো নেই। কয়েকদিন হবে প্রচণ্ড জ্বরে ঘায়েল হয়ে আছে। ডাক্তারের কাছে নেওয়া হয়েছিল, কিন্তু ঔষধ খেয়েও কাজ হচ্ছে না। আদ্রিতা ভেবেই ফেলেছে আজকের রাতটা দেখবে, না কমলে সকালে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাবে। হাতের কাজ শেষ করে গোসল সেরে নেয় আদ্রিতা। আতিয়া বেগমের তার জন্য খাবার বেড়ে আগিয়া বেগমের কক্ষে যায়। দেখে তিনি বসে বসে বই পড়ছে। আদ্রিতাকে দেখে মলিন হাসে। আবরার কল করেছিল। আদ্রিতা কথা বলে না, চুপচাপ খাটের ওপর ভাতের থালা নিয়ে বসে। আতিয়া বেগমের থালা এগিয়ে দিয়ে নিজের প্লেটে হাত দেয়। পাঙ্গাস মাছ রান্না করা হয়েছে, খুবই পছন্দ আদ্রিতার। মাছ দিয়ে ভাত মেখে মুখে পুরতে পুরতে বলে, তুমি রান্না করতে গেলে কেন? আমি করতাম। আজকে জ্বর কমেছে, শুয়ে থাকতে ভালো লাগে না। আচ্ছা খাও, ভাত ঠান্ডা হয়ে যাবে। সবেই গরম করে এনেছি আমি। আবরারের কল ধরিস না কেন? আদ্রিতা তাকায় আতিয়া বেগমের পানে, চোখে চোখ রেখে জবাব দেয়, তোমার ছেলেকে আমার প্রয়োজন নেই, সে যেন কল না করে। রেগে থাকিস না, ওর কাজের জন্যই চলে গিয়েছে, তাড়াতাড়ি আমাদের নিয়ে যাবে। আদ্রিতা জবাব দেয় না, চুপচাপ খাওয়া শেষ করে এটো থালাবাসন নিয়ে চলে যায়। আতিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে, কষ্ট তারও হয়। আবরার কেন চলে গেল? তাদের একবার বলেও গেল না। এতগুলো দিন ছেলের সঙ্গে থেকে অভ্যাস খারাপ হয়ে গিয়েছে, এখন রোজ দেখতে ইচ্ছে করে। বাড়িখানা ফাঁকা ফাঁকা লাগে, ইচ্ছে করে দৌড়ে চলে যেতে আবরারের কাছে। মাঝে মধ্যে মনে হয় আর বাঁচবে না সে, এই বুঝি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। ঈষৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আর একবার যদি ছেলে মেয়ের মুখখানা দেখতে পারত। রাত 12টা বেজে 5 মিনিট। আদ্রিতা পড়ালেখা শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, তখনই ফোন খানা বেজে ওঠে। আরিফ কল করেছে। বাবার সাথে কথা বলতে ইচ্ছে করে না। ইদানিং সব সম্পর্কেই তুচ্ছ মনে হয়, পালিয়ে বাঁচতে ইচ্ছে করে। আরিফ ইদানিং প্রচুর কল করে আদ্রিতাকে, সকালে বিকেলে রাতে, যেন মেয়ের সাথে কথা না বললে তার ভালো লাগে না। ইমা টনির সাথে সুইজারল্যান্ড চলে গিয়েছে, আর আরিফ তার 2 বাচ্চা নিয়ে বাংলাদেশেই রয়ে গিয়েছে। আবরারের তাসিন ফ্যাশন হাউসে জব নিয়েছে। কলখানা বাজতে বাজতে কেটে যায়। হাফ ছেড়ে বাঁচে আদ্রিতা। যাক, এখন আর ঠোঁটের কোণে মিথ্যে হাসি ঝুলিয়ে কথা বলতে হবে না। বিছানায় গা এলিয়ে চোখ বন্ধ করতে পুনরায় কল বেজে ওঠে। আদ্রিতা চোখ বন্ধ রেখেই বালিশের পাশ থেকে ফোনখানা হাতে নেয় এবং রিসিভ করে কানে তুলে। হ্যাঁ বাবা বলো।
ওপাশ থেকে ভেসে আসে অতি পরিচিত ঝাঝালো গম্ভীর স্বর। ফা বাপ। হানি ডাক ইডিয়েট। চমকায় আদ্রিতা। বুকের ভেতরটা কেঁপে ওঠে। এক লাফে উঠে বসে পুনরায় আবরার বলে, শয়তানের বাচ্চা, চাপকে কানের তালা ঝুলিয়ে দিব। আমাকে ইগনোর করিস? আদ্রিতা শুকনো ঢোক গিলে। ইচ্ছে করছে লোকটাকে অনেক কথা শুনিয়ে দিতে, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। স্পিক আপ ননসেন্স। অ্যান্সার মাই কোশ্চেন। আবরার ধমকে বলে ওঠে। আদ্রিতা চমকায়। বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে। ইচ্ছে করে সব অভিমান ভুলে চিৎকার করে কেঁদে উঠতে। ইচ্ছে করে বলতে, আবরার কেন চলে গেলেন? কেন আমায় ছেড়ে গেলেন? আমি ভালো নেই। আপনাকে ছাড়া বাঁচতে পারছি না আমি। প্রয়োজনে সারা জীবন আপনার পায়ের কাছে পড়ে থাকব। তবুও আপনি আসুন। আমায় নিয়ে যান। হোয়াটস রং উইথ ইউ পাখি? কথা বলছো না কেন? স্পিক আপ যান। দীর্ঘ শ্বাস ফেলে আদ্রিতা লাল রঙের বাটনে প্রেস করে বিচ্ছিন্ন করে দেয় কলখানা, এবং সঙ্গে সঙ্গে এরোপ্লেন মুড দিয়ে রাখে, যাতে পুনরায় কল বেজে না ওঠে। তারপর দুই হাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে ওঠে। কাঁদতে চায় না সে। নিজেকে ভীষণ স্ট্রং এবং কঠোর দেখানোর চেষ্টা চালায়। কিন্তু দিন শেষে রাতের আধারে একাকিত্ব জেঁকে ধরে। কান্নাগুলো দলা পাকিয়ে বেরিয়ে আসে। অনেক অভিমান, অভিযোগ, আক্ষেপ, না পাওয়ার যন্ত্রণা সবই একসাথে জড়ো হয়। শেষ কবে শান্তিতে ঘুমিয়েছিল আদ্রিতার মনে পড়ে না। ঘুম যেন তাকে ছেড়ে পালিয়েছে। হাঁসফাঁস করতে করতেই রাতখানা কেটে যায়। তার জীবনটা এমন কেন হলো? কেন সুখ ধরা দিয়েও দিচ্ছে না? যখনই ভাবে এই বুঝি সব দুঃখের অবসান ঘটল, তখনই দ্বিগুণ অসহ্যনীয় দুঃখের হাতছানি দেখা যায়। যখন ভাবে সব ভালো হবে, তখনই সব খারাপ হয়ে যায়। এই কেমন জীবন? ইদানিং একটা গান বড্ড ভালো লাগছে আদ্রিতার। খুব বেশি মন খারাপে কানে হেডফোন গুজে গানখানা শুনতে থাকে। এই কেমন জীবন আমার কাঁধে, আমি সইতে পারছি না। বেকারে মন আবেগে বাঁধে, আমি কইতে পারছি না। এই কেমন ভালোবাসা, সইতে পারছি না। মায়া মায়া মহামায়ার ভেতর। আমি কে? আমি কে? আমি কে তোর? আবরার নিজের হাতে থাকা ফোনখানা শূন্যে ছুঁড়ে ফেলে। মুহূর্তেই দেয়ালে লেগে ভেঙে 3-4 খণ্ড হয়ে যায়। তাতেও যেন তার রাগ কমল না, বরং বেড়ে গেল। ইচ্ছে করছে সব কিছু ভেঙে গুঁড়িয়ে দিতে। একটু আগেই বাইক রেসে জিতে এসেছে। আহত হয়েছে কিছুটা। হাত এবং কপালে ক্ষতর চিহ্ন। রক্ত ঝরছে এখনো। চিনচিনে ব্যথা ঘায়েল করছে ক্ষণে ক্ষণে। এই মুহূর্তে হাতে প্রেসার পড়তে পুনরায় রিডিং হওয়া শুরু করে। চোয়াল শক্ত করে ফেলে আবরার। ব্যথাকে কঠিন স্বরে গালি দেয়, যেন বিশাল বড় শত্রু। তারপর বিছানা হতে নেমে দুপা এগিয়ে আসে। টেবিল ল্যাম্পখানা ছুঁড়ে ফেলে। সাদা রঙের আলো বড্ড জ্বালাচ্ছিল চোখ লেগে। এবার নজর পড়ে ড্রেসিং টেবিলের ওপরে সাজানো পারফিউম, হেয়ার প্রোডাক্ট, মেল ফেসওয়াশ সহ যাবতীয় প্রয়োজনীয় জিনিসের পানে। মুহূর্তেই সে সবও ফেলে দেয়। শেষ মুহূর্তে ড্রেসিং টেবিলের আয়নায় আঘাত হানে। শক্ত ঘুষিতল মুহূর্তেই ভেঙে গুঁড়িয়ে যায় আয়নাখানা। কিছু সংখ্যক কাঁচ আবরারের হাতের উল্টো পিঠে বিঁধে পড়ে গল গল করে রক্ত ঝরতে শুরু করে। কিন্তু সেদিকে মনোযোগ নেই আবরারের। ফ্লোরে পড়ে যাওয়া ভাঙা আয়নার টুকরোর পানে তাকিয়ে বিড়বিড় করে বলে, এটিটিউড যখন দেখাবি তখন দুটো কবর খুঁড়ে রাখিস। হাসপাতালের বেডে পড়ে আছে টনি। পুরোপুরি সুস্থ নয়, তবে এখন একটু হাঁটাচলা করতে পারে। টনির পাশে বসে আছে তার ছেলে টিশান এবং 2 স্ত্রী, ইমা আর শৈলী। ইমাকে শৈলী মেনে নিতে পারেনি, তবে স্বামীর অসুস্থতার জন্য জোর গলায় বেরিয়ে যেতে বলতেও পারেনি। তিনি অপেক্ষায় আছে টনি সুস্থ হয়ে ওঠার। টিশান বাবার হাত ধরে বলে, পাপা তুমি বললে আবরার। বাকিটা শেষ করার আগেই টনি বলে, ধ্বংস করে দে আবরারকে। জানে মারবি না, ওর দুর্বল পয়েন্টগুলোতে অ্যাট্যাক কর। টিশান মাথা নাড়িয়ে সায় জানায়, আবরারের ধ্বংস সেও দেখতে চায়। আবরার তাসনিন নামটাকে সুইজারল্যান্ড শহর থেকে চিরতরে মুছে ফেলতে চায় টিশান। আতিয়া বেগম এর শরীর মোটামুটি ভালো। একা বাসায় থাকতে ভালো লাগে না তার। সেই জন্যই চৌধুরী হাউজে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
সেখানে পরিবারের সকলের সাথে থাকলে মন এবং শরীর দুটোই ভালো থাকবে। আদ্রিতাকে নিজের সিদ্ধান্ত জানানোর পরে আদ্রিতাও রাজি হয় এবং বলে ভার্সিটি থেকে ফিরে ওই বাড়ির উদ্দেশ্যে বেরুবে। ভার্সিটিতে যাওয়ার সময় রাস্তায় আসিফের সঙ্গে দেখা হয়েছে আদ্রিতার। বড্ড তাড়াহুড়ো রাস্তা পার হচ্ছিল। তখনই একটা দ্রুত গতির গাড়ি চলে আসে তার সামনে। ধাক্কা লাগতে লাগতে বেঁচে যায় সে। একা একা বাঁচে না, বরং আসিফ হাত ধরে টেনে রাস্তার সাইডে নিয়ে যায়। বড্ড ভয়ার্তক ছিল আসিফের মুখশ্রী। আদ্রিতাও ভয় পেয়েছিল, কিন্তু আসিফকে দেখে ভয় কেটে যায় বলে, আপনি এখানে? আসিফ একটু হাসার চেষ্টা করে জবাব দেয়, ভার্সিটি যাচ্ছি, আমার সঙ্গে চলো। না না, আমি একাই যেতে পারবো। হ্যাঁ, তুমি একাই যেতে পারবে, তবুও আমার সঙ্গে চলো। গাড়ি নিয়ে আসিনি, হেঁটে যাব, চলো। আদ্রিতা মাথা নাড়িয়ে সায় জানায় এবং দুজন পাশাপাশি হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে আসিফ জিজ্ঞেস করে, তারপর তোমার আবরারের কি খবর? আলহামদুলিল্লাহ, ভালোই। কথা হয় তোমার সাথে? এ বা কেন হবে না, প্রতিদিনই হয়। তোমায় রেখে গেল কেন? আমি তো আর সারা জীবন সুইজারল্যান্ড থাকবো না, এখানেই থাকবো। উনি আসবে মাঝে মাঝে, এমনটাই তো কথা হয়েছে আগে থেকেই। আর উনি আমায় রেখে যায়নি, বরং আমার এখানে থাকারই কথা ছিল। আসিফ আর কিছু বলে না। মূলত আবরার এবং আদ্রিতার সম্পর্কের সবটাই জানে সে। আবরারের চলে যাওয়া, আদ্রিতার সঙ্গে কথা না হওয়া সব ব্যাপারে অবগত। তবুও আদ্রিতার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছিল। ও একবার বলতে পারত, হ্যাঁ, আবরারের সঙ্গে আমার সম্পর্ক ঠিক নেই, আমাদের কথা হয় না অনেক দিন, আমি ভালো নেই। আসিফ খুশি হয়ে স্বপ্ন দেখত, আবারও আদ্রিতাকে পাওয়ার পায়তারা আঁটত। সেই সুযোগটাই আদ্রিতা দিচ্ছে না। ভার্সিটির মাঠে পৌঁছে যায় ওরা। আসিফের ডিপার্টমেন্ট পশ্চিম পাশে আর আদ্রিতার পূর্ব পাশে। এখানেই দুজনের পথ চলা শেষ। এবার দুজনকে দুদিকে যেতে হবে। মাঠের ওই প্রান্তে আদ্রিতার বন্ধুদের দেখা যাচ্ছে। আসিফের থেকে বিদায় নিয়ে তাদের দিকে পা বাড়াবে, তখনই একটা লোক এসে দাঁড়ায় আদ্রিতার সামনে। হেসে বলে, আবরার চৌধুরীর পাখি আপনি? আসিফও দাঁড়িয়ে পড়ে পেছনে ফিরে তাকায় লোকটার মুখ পানে। আদ্রিতা ভ্রু কুচকায় কঠোর স্বরে জবাব দেয়, আমার নাম আদ্রিতা, পাখি নয়। ম্যাম, আমি বলেছি। লোকটাকে থামিয়ে আদ্রিতা বলে, জাস্ট শাট আপ। আমার রাস্তা আটকানোর সাহস হলো কিভাবে? নেক্সট টাইম যেন এমনটা না দেখি। বড় বড় পা ফেলে চলে যায় আদ্রিতা। লোকটা শুকনো ঢোক গিলে কলে থাকা আবরার তাসনিনকে বলে, স্যার, আপনার পাখি ডেঞ্জারাস। অফিসের এসেছে আবরার। সামনে 25 জন ক্লায়েন্ট। বিশাল মনিটরের স্ক্রিনে লাল রঙের একখানা গাউন দেখানো হচ্ছে। সেই গাউন তৈরি ব্যাপারে ক্লায়েন্টরা জানতে চাচ্ছে, কিন্তু আবরার কলে ব্যস্ত। ইশতিয়াক নামক একজন ক্লায়েন্ট বলে ওঠে, হোয়াট রং উইথ ইউ আবরার তাসনিন? আবরার তাকে থামিয়ে জবাব দেয়, সব কিছুর আগে আমার পাখির সেফটি প্রয়োজন। সে নিরাপদে ক্লাসরুমে পা না রাখা অবধি মিটিং ওয়েটিংয়ে থাকবে। যাদের ডিলটা চাই তারা থাকুন, যাদের চাই না তারা চলে যেতে পারেন। পুনরায় আর কেউ কিছু বলার সাহস করে না, চুপচাপ বসে থাকে। আদ্রিতা ক্লাসরুমে পা রাখতেই আবরার কথা বলা শুরু করে। ড্রেসের বিবরণ, কয়দিন লেগেছে তৈরি করতে এবং কতজন শ্রমিক তৈরি করেছেন, সব কিছুর ডিটেইলস বলতে থাকে। সিয়াম, আমান, আহাদ এবং ইভান একটা প্ল্যানিং করেছে, আবরার এবং আদ্রিতাকে পুনরায় এক করার পরিকল্পনা। জীবনে খারাপ সময় আসবে যাবে, কিন্তু খারাপ সময়ে প্রিয় মানুষগুলোকে দূরে রাখা যাবে না, বরং তাদের পাশে রেখে খারাপ সময়ের মোকাবেলা করা উচিত। কথাখানা আবরার বোঝে না। তার মতে প্রিয় মানুষগুলো শুধু ভালো সময়ে পাশে থাকবে, সাথে থাকবে। খারাপ সময়ে তাদের দূরে থাকাই শ্রেয়। সময়টা খারাপ যাচ্ছে আবরারের। দুটো শোরুম পুড়ে ছাই হয়ে গিয়েছে। থাইল্যান্ডে একটা শোরুম উদ্বোধন হওয়ার কথা ছিল, সেটাও আটকে গিয়েছে। অন্য কোম্পানিগুলো আবরার তাসনিনকে বাঁকা নজরে দেখছে, হেনস্থা করার চেষ্টায় আছে। এভাবে চলতে থাকলে আবরারের হার নিশ্চিত। কিন্তু আবরার তাসনিন হারতে শিখেনি। সে জিতবে। জেতার লড়াইয়ে অনবরত ফাইট করে যাচ্ছে। সিয়াম, আমান, আহাদ এবং ইভানকেও সাথে রাখছে না। লড়াইটা আবরারের একার, তাই সে একাই ফাইট করবে।
সিয়ামের পরিকল্পনা শুনে আমান বলে, শালা দারুণ একটা প্ল্যানিং করেছিস। এবার আবরার আব্বা কি করে আমিও দেখব। আহাদ বলে, ভাই আমাদের শত্রুর অভাব নেই। আদ্রিতাকে এসবের মধ্যে না টানলেই ভালো হতো। ইভান বলে, তুই চুপ থাক শালা, আমাদের প্ল্যানিং এ বা হাত ঢোকাবি না। সুইজারল্যান্ডে উইন্টার চলে এসেছে। হালকা শীতের আমেজ গোটা শহরের রূপটাই বদলে দিয়েছে। টনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, নিজ বাড়িতে ফিরে এসেছে। সকালের মিষ্টি রোদটা উপভোগ করতে বেকনিতে এসে বসেছে টনি। হুইট চেয়ার ছাড়া চলাচল করতে পারে না তিনি। তার কক্ষের বেলকনি থেকে জুরিখ নদীর বিশাল ব্রিজটা দেখা যায় এবং সেই সাথে নিজের বাড়ির মূল গেইটও দৃশ্যমান। হঠাৎ করে টনির নজর পড়ে গেইটের পানে আবরার তাসনিনের মার্সিডিজ দেখা যাচ্ছে। কপালে ভাঁজ পড়ে টনির। টিশানকে উদ্দেশ্য করে বলে, আবরার তাসনিন। টনির কথা শেষ হওয়ার আগেই টিশান জবাব দেয়, আবরার তাসনিনের স্টোরি শেষ। এআই ইউজ করে অশ্লীল ভিডিও বানিয়েছি। ইতোমধ্যেই সোশ্যাল মিড। বাকিটা শেষ করার আগেই টিশানের নজর পড়ে গেইটের পানে। কালো রঙের গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে আবরার তাসনিন। রোদ চশমা চোখে পড়ে বড় বড় পা ফেলে এগোতে থাকে বাড়ির দিকে। সাথে বন্ধুরা কেউ নেই, এমনকি কোনো সিকিউরিটি ছাড়াই এসেছে। আবরারকে দেখেই টনির গার্ডরা তার দিকে বন্দুক তাক করে এগিয়ে আসে। শত শত গার্ডদের সাইডে রেখে এগিয়ে যাচ্ছে আবরার। আশ্চর্য হয় টনি, কেমন নির্দ্বিধায় নির্ভয়ে এগিয়ে আসছে আবরার। যে কোনো মুহূর্তে তার উপর অ্যাটাক হতে পারে এই ভয়টাই যেন নেই তার মধ্যে। পাপা শুট করব? টনি হাতের ইশারায় না করে। টিশান বিরক্ত হলেও কিছু বলতে পারে না। টনি ভাবে আবরার তাসনিন প্রোটেকশন ছাড়া এসেছে মানেই তার মাথায় অন্য চিন্তা আছে। সেটাই জানতে হবে। বাড়ির মেইন গেটে এসে কলিং বেল বাজায় আবরার। মুহূর্তের মধ্যে তিশা দরজা খুলে দেয়। আবরারকে দেখে একটু অবাক হয় এবং পরমুহূর্তেই ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ, আবরার তাসনিন আমাদের বাড়িতে। আবরার তিশার পানে তাকায় না এবং তার প্রশ্নের জবাবও দেয় না, বরং তাকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকে পড়ে। ড্রয়িং রুম পেরিয়ে সিঁড়ি ভেঙ্গে উপরের তলায় ওঠে। একদম টনির কক্ষের বেকনিতে গিয়ে টনির মুখোমুখি দাঁড়ায়। চোখে চোখ রেখে বলে, পেছনে থেকে ছুরি মারা ইটস ইউর ক্যারেক্টার, আর সামনে থেকে অ্যাটাক করা আবরার তাসনিনের ক্যারেক্টার। টনি আবরারকে বোঝানোর উদ্দেশ্যে বলে, আবরার আমরা বসে কথা বলি। টিশান বলে, পাপা এর সাথে বসে কি কথা বলবে? শালাকে এখানেই শুট করলেও দিব আমি। আবরার টিশনের পানে ভ্রু বাঁকিয়ে তাকায়, কিছু বলে না। টনির কলিজা কেঁপে ওঠে। আবরারের এই দৃষ্টির মানেটা সে জানে, ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। আবরারকে কি কিছু বলতে না দেখে তিশান আবার বলে ওঠে, শালা তুই কার সাথে পাঙ্গা নিয়েছিস জানিস না? তোর কোম্পানি জ্বালিয়েছি। এবার তোর বউ আছে না? আদ্র। আদ্রিতা নামটা উচ্চারণ করতে পারে না তিশান। তার আগেই গলা চেপে ধরে আব্বরার। জিহ্বা বেরিয়ে আসতেই জিহ্বার মধ্যে ছোট্ট চাকু ঢুকিয়ে দেয়। পরপরই গলা ছেড়ে দেয়। গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে টিশান। মুহূর্তে ফ্লোরে গড়িয়ে পড়ে। টনি আতঙ্কে ওঠে। দুই হাতে মুখ ঢেকে চিৎকার করে বলে, আবরার কি করলে তুমি এটা? আবরার পকেটে হাত গুজে সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলে ওঠে, ওয়ার্নিং দিয়েছিলাম না? আমার পাখির নাম মুখে আনা যাবে না। সি ইজ মাই প্রপার্টি। একটা মেয়ের জন্য। টনির কথা সম্পূর্ণ হওয়ার আগেই আবরার সজোরে আঘাত করে দেয়ালে। চিৎকার করে বলে ওঠে, ইয়েস। একটা মেয়ের জন্য। ওই একটা মেয়ের জন্য আমি গোটা পৃথিবীর জ্বালিয়ে দিতে পারি। যেভাবে এখন তোর বাড়িটা জ্বালিয়ে দেব। টনির হাত পা কাঁপতে থাকে। আশেপাশে তাকে নিজের ফোনখানা খোঁজে। আচো করতে পারছে আবরার তাসনিন ভয়ঙ্কর কিছু করবে। টিশা দৌড়ে আসে। টিশানকে ছটফট করতে দেখে তার পাশে বসে কাপা কাপা গলায় বলে, ভাইয়া কি হয়েছে তোমার? আল্লাহ! মাম্মাম সিকিউরিটি অ্যাম্বুলেন্স কল করো কুইকলি। টিশার আহাজারিতে বাড়ির সকলে দৌড়ে আসে। ইমা বেগম ভ্রু কুচকায় আবরারকে দেখে। বিড়বিড় করে বলে ওঠে, এই সাইকোটা এখানে কেন? টনি আবরারের পানে তাকিয়ে কাপা কাপা স্বরে বলে, আমাদের ভুল হয়েছে আবরার, ক্ষমা করে দাও। আবরার বাঁকা হাসে।
নিজের পরিপাটি চুলে হাত বুলিয়ে জবাব দেয়। আবরারের ডিকশনারিতে ক্ষমা শব্দটা নেই। বলেই ঠিক যেভাবে এসেছিল সেভাবে বড় বড় পা ফেলে বেরিয়ে যায়। বাড়ির মূল ফটকে দাঁড়িয়ে 2 আঙুলে চুটকি বাজায়। মুহূর্তে তার শখানেক গার্ড এগিয়ে আসে। টনির গার্ডদের বন্দুক কেড়ে নিয়ে বন্দি করে ফেলে। এবং কিছু সংখ্যক গার্ড কেরোসিন তেল দিতে থাকে টনির বাড়ি চারপাশে। আবরার তাসনিন মাথা তুলে একবার দেখে নেয় টনিকে, পরপরই দেশলাইয়ে আগুন জ্বালিয়ে সেটা ছুঁড়ে মারে টনির বাড়িতে। মুহূর্তে দাও দাও করে জ্বলে উঠে বাড়িটা। অশ্লীল ভিডিও। আবরার তাসনিনের ক্যারেক্টারে আঘাত হেনেছে, তার জন্য তোর বাড়ি জ্বালায় নি টনি। এই ভিডিও দেখে আমার পাখি কষ্ট পেয়েছে, সেই জন্যই তোর বাড়িটা জ্বালিয়ে দিলাম। কক্সবাজারের সমুদ্র সৈকতে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে আদ্রিতা। দৃষ্টি আসমান পানে, দুচোখ বেয়ে ঝরছে নোনা জল। সমুদ্রের বড় বড় ঢেউ ভিজিয়ে দিচ্ছল তার জামার এক অংশ। তীব্র বাতাসে শরীর কাঁপছে ক্ষণে ক্ষণে। কিছুটা দূরে কিছু মানুষ হেসে খেলে সমুদ্রে গোসল করছে। সেদিকে একবার তাকায় আদ্রিতা। মনের মধ্যে অশান্তি থাকলে কোন কিছুই ভালো লাগে না। ঠিক তেমনভাবেই ওদের হাসি তামাশাও আদ্রিতার ভালো লাগছে না। গতকাল রাতে ফেসবুকে ঢুকতেই আবরার তাসনিনের একটা ভিডিও তার চোখে পড়েছে। সুইজারল্যান্ডের বিখ্যাত মডেল ইথাইলিন আরামেডের সাথে ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন আবরার। সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল ভিডিও। সেটা দেখে কলিজা কেঁপে উঠেছিল আদ্রিতার। মস্তিষ্ক ফাঁকা হয়ে আসছিল, নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা। বাঙালি নারী সব কিছু ভাগ দিতে পারে, কিন্তু নিজের প্রিয় মানুষের পাশে অন্য নারীকে কখনোই মেনে নিতে পারে না। আদ্রিতাও পারছে না, কোনোভাবেই মানতে পারছে না। রাতেও ফেসবুক ডিলিট করে দিয়েছে। মুখে বালিশ চাপা দিয়ে কেঁদেছে সারারাত। মনকে বুঝিয়েছে, ইটস ওকে। যে যেভাবে ভালো থাকবে তাকে ঠিক সেভাবেই থাকতে দেয়া উচিত। কিন্তু মন তো মানছে না, বুঝতে চাইছে না সাধারণ কথাটা। হঠাৎ করে কেউ আদ্রিতার কাঁধে হাত রাখে। চমকায় সে। ওড়নার কোনা দিয়ে চোখ মুছে পেছনে তাকায়। আসিফকে দেখতে পায়। একটুখানি আশ্চর্য হয়ে বলে ওঠে, আপনি এখানে? আসিফ জবাব দেয়, সমুদ্র বিলাস করতে এসেছি। প্রত্যুত্তরে আদ্রিতা একটু হাসার চেষ্টা করে, কিন্তু কিছু বলে না। আসিফও নির্বতাকেই সায় জানায়। দুজনের মধ্যে কিছু মুহূর্ত পিনপিন নীরবতা বজায় থাকে। তারপর আসিব বলে, আবরার তাসনিনের ভিডিও দেখেছ? আদ্রিতা মাথা নাড়িয়ে সায় জানায়। আবরার তোমায় বহুবার আঘাত করেছে, তার জন্য তুমি হাসপাতালে ভর্তি ছিলে। সে তোমার হাতও পুড়িয়ে দিয়েছিল, তারপর ওই মানুষটাকে কেন এত ভালবাসো? কি আছে তার মধ্যে? কেন তাকে ভুলে যাচ্ছ না? মুভ অন করছো না? আদ্রিতা আসমান পানি তাকিয়ে জবাব দেয়, তাকে ভুলে যাওয়ার মতো অনেকগুলো কারণ আছে। তাকে ঘৃণা করে নতুন করে মুভ অন করারও অনেকগুলো অপশন আছে। যেমন সে কোনোদিন আমার সাথে একটু ভালো করে কথা বলেনি, একটু যত্ন করেনি, আমার কোন ইচ্ছের মূল্য দেয়নি। তার সঙ্গে গভীর রাতে জ্যোৎস্না বিলাস করা হয়নি। সর্বক্ষণ ধমকেছে, মেরেছে আর অনেক কষ্ট দিয়েছে। কিন্তু সবকিছুকে উপেক্ষা করে তাকে মনে রাখার মতো একটাই কারণ আছে। সেটা হলো আমি তাকে অসম্ভব ভালোবাসি। তার সব ভুল কষ্ট দেওয়া আমার কাছে এসবের কোনো মূল্য নেই। আমি শুধু তাকে ভালোবাসি। এভাবে কত দিন চল সে যদি কোনোদিনও না ফিরে, না ফিরুক। আমি তার অপেক্ষা করি না। আর সে কখনো ফিরলেও আমি তার সাথে যাব না। তাকে গ্রহণও করব না। বাট তাকে ভালোবাসব যতদিন বাঁচব। আর কিছু বলার মতো কারণ খুঁজে পায় না আসিফ। কি বলবে? কেন এসেছিল এখানে? আদ্রিতা কক্সবাজারে এসেছল শুনে পাগলের মতো ছুটে চলে এসেছে। ভেবেছিল এখানে এসে তাকে মনের কথা জানাবে। আদ্রিতার খারাপ সময়ে বন্ধু হয়ে পাশে থাকবে। কিন্তু কার পাশে থাকবে? কাকেই বা সান্ত্বনা দেবে? সে নিজেই তো নিজের মতো করে সান্ত্বনা নিয়ে নিচ্ছে। গভীর মনোযোগে মনিটরের স্ক্রিনে তাকিয়ে আছে আবরার। আদ্রিতা এবং আসিফের সমুদ্র বিলাসের ভিডিও চলছে মনিটরে। রাগ হচ্ছে, আবার হাসিও পাচ্ছে। রাগ হচ্ছে কারণ আদ্রিতার পাশে আসিফ দাঁড়িয়ে আছে। আর হাসি পাচ্ছে কারণ আদ্রিতার কথাগুলো শুনে ফেলেছে। বোকা পাখি শুধু শুধু অভিমান করে বসে আছে। তবে আবরার সেই অভিমান ভাঙ্গানোর মতো মানুষ নয়।
সিয়াম সেই কখন থেকেই উকি ঝুঁকি মেরে যাচ্ছে। বেশ কয়েকবার আবরারকে ডেকেছেও, কানে হেডফোন থাকায় শুনতে পাইনি। এবার অধৈর্য হয়ে আবরারের কান থেকে হেডফোন খানা খুলে নেয় এবং বলে, আব্বা আসিফ শালা কিন্তু আম্মারে পটায় নিবে, কিছু কর। আবরার নিজের ফোন খানা হাতে নেয়, অনলাইনে 2টো টিকিট বুক করতে করতে বলে, 6 ঘন্টার মধ্যে তোর আম্মাকে আমার বেডরুমে চাই। সিয়াম ভ্রু কুঁচকে বলে, এত জায়গা থাকতে বেডরুমেই কেন? গার্ডেনে রোমাঞ্চ বেশ জমে। ওকে তাহলে নেক্সট মিশন গার্ডেন। চলবে।